আর কত ঘুমাবেন? ইয়াস কথা বলল না। চোখ দুটো আবারও লেগে এসেছে ওর। হুট করে মনে পড়ল কাল রাতের ঘটনা। প্রচণ্ড জ্বরে গা পুড়ে যাচ্ছিল উপমার। এখন কি ঠিক আছে সে? উঠে বসলো ইয়াস। পাশে এসে দাঁড়িয়েছিল কাশফিয়া। ওর হাত টেনে নিজের কাছে বসালো। কপালে, গালে হাত দিয়ে দেখলো জ্বর কমেছে কিনা। নিশ্চিত হলো ইয়াস, এখন আর গায়ে জ্বর নেই মেয়েটার। কাশফায় একধানে তাকিয়ে আছে ইয়াসের মুখপানে। এই মানুষটা ওকে নিয়ে এত ভাবে, অথচ পরিচয় মাত্র কিছুদিনের। কাশফিয়ার এমন ফ্যালফ্যাল করা চাহনি দিকে ভ্রু কুচকাল ইয়াস। কাশফিয়া মনে হয় ভয় পেল ইয়াসের এমন চাহনিতে। চোখ সরিয়ে নিল অন্যদিকে। ইয়াস ওর চুপসে যাওয়া মুখটা দেখে হেসে বলল, আমি সুন্দর জানি, তাই বলে এভাবে তাকিয়ে থাকতে হবে? হুঁ, কাশফিয়ার দিকেই কত মানুষ তাকিয়ে থাকে, সে কারো দিকে তাকায় না। তাই বুঝি? তা নয় তো কি। মাত্রই কে যেন চোখ দিয়ে গিলে খাচ্ছিল আমাকে। লজ্জা পেল কাশফিয়া। ইয়াসের কথার উত্তরে কি বলবে বুঝতে না পেরে চুপ করে রইল সে। ইয়াস হাসলো আনমনে। উঠে চলে গেল অষ্টমের দিকে। জানালার পাশটায় গিয়ে দাঁড়িয়েছে কাশফিয়া। মামার কথা খুব মনে পড়ছে ওর। কেমন আছেন কে জানে। মামি ওর অবহেলা করলে অসুস্থ মামা তো আগলে রেখেছিলেন ছোট থেকে। সেদিন বিয়ে থেকে পালাতে মামাই বলেছিলেন ওকে। কাশফিয়ার মনে পড়ছে সেদিনের কথা। কনের সাজে যখন বসেছিল বিছানায়, কান্না করতে করতে ফুলে গিয়েছিল ওর চোখ মুখ। উপায় না পেয়ে ভেবেছিল মা বাবার কাছে চলে যাবে সুসাইড করে। দরজার ঠক ঠক আওয়াজে ধ্যান ভাঙল ওর। মামার গলা শুনে দ্রুত গিয়ে খুলে দিল দরজাটা। ভাগ্নিকে বুকে জড়িয়ে বলেছিলেন তিনি, তুই পালিয়ে যা কাশফি। তোর ভবিষ্যতের কথা ভেবেই আমি তখন এ বিয়েতে রাজি হয়েছিলাম। ছেলে এমন আমি জানতাম না রে মা, ক্ষমা করে দে আমাকে। মামার জোর করে রাখা দুই হাত ধরে বলল কাশফিয়া, আমি এ বিয়ে করব না মামা। তুমি আমাকে বাঁচিয়ে নাও। আমি ভাইয়ের কাছে যাব। তুই এখান থেকে পালিয়ে যা মা। কাশফিয়া শুনল মামার কথা। কোনো কিছু না ভেবেই সুযোগ পেয়ে বাসা থেকে বেরিয়ে গেল ও। কিছু দূর যেতেই দেখে নিলেন ওর মামি। মরে যাবেন বলে ভয় দেখিয়ে আটকাতে চাইলেন ওকে। মামির মন বলানো কথায় একটা সময় কাশফিয়ারও মনে হলো বিয়েটা করে নেবে সে। মামিকে কিভাবে মরতে দেখবে নিজের জন্য। তখন কোথা থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসলেন ওর মামা। চিৎকার দিয়ে বললেন কাশফিয়াকে, কাশফি, চলে যা মা, ফিরে আসবি না। এই বদখোর মাতালের সাথে বিয়ে করা থেকে ভালো পালিয়ে যা তুই। কাশফিয়া ছলছল চোখে তাকিয়ে আছে মামার দিকে। ওর মামি তখন ওনার হাত ধরে চোখ রাঙিয়ে বললেন, আহাদের কাছে আমাদের ধার দেনা আছে। কাশফিয়াকে দিয়ে দিলে ওসব আর নেবেন না। নিজের ভালো কেন বুঝছো না তুমি? চুপ করো। কয়টা টাকার জন্য আমার ভাগ্নিকে বিক্রি করে দেব? কখনোই না। রুম থেকে বেরিয়ে আসলো আহাদ। চোখ পাকিয়ে তাকালো কাশফিয়ার মামা মামির দিকে। কথাবার্তা না বলেই গিয়ে সপাটে চর বসালো ওনার গালে। শার্টের কলার টেনে ধরে বলল রেগে মেগে, ভাগ্নির জন্য মায়া বেড়ে গেছে। বিয়ে দিবি না আমার সাথে? ওই মেয়েকে আমার চাই, যে কোনো মূল্যে চাই। তুই ওকে পালিয়ে যেতে বলছিস কোন সাহসে? বলে ওনাকে মাটিতে ফেলতে মারতে শুরু করলো আহাদ। কাশফিয়ার দূর থেকে দাঁড়িয়ে দেখছে মাটিতে পড়ে থাকা ওর মামাকে। কষ্ট হলো ওর। কাছে এসে নিজেও চর বসিয়ে দিল আহাদ লোকটার গালে। আহাদের রাগ বাড়ল তরতর করে। এই পুচকুমির এত সাহস! গায়ে হাত তুলল ওর। মনে মনে ভেবে নিল আহাদ যাই হয়ে যাক, এই মেয়েকে বিয়ে করেই ছাড়বে আজকে। কাশফিয়ার মামিও তখন খপ করে ধরে ফেললেন ওর হাতটা, কিন্তু আটকে রাখতে পারলেন না তিনি। মাটিতে পড়ে থাকা কাশফিয়ার মামা আঘাত করলেন আহাতকে। ওনার স্ত্রীকেও ধমক দিলেন হাত ছেড়ে দিতে। মামার কথা এবার সত্যি চলে গেল কাশফিয়া। দৌড়াতে দৌড়াতে যখন বাড়ির সীমানা পেরোলো, তখনই সে থামল। কিন্তু অসাবধানতায় ধাক্কা লাগলো ইয়াসের গাড়িটার সাথে। ভাবনার জগৎ থেকে বেরোলো কাশফিয়া। লক্ষ্য করলো রহি এসে কড়া নাড়ছে রুমের দরজায়। নিজেকে স্বাভাবিক করে বলল ওকে, রুমে আসুন আপু। ইয়াস কোথায় কাশফিয়া? অশ্রমে হবেন? কোনো দরকার? দরকার তো ছিলই। তোমাদের খেতে ডাকছেন সবাই, সিমিক কলেজে, তাই আমি ডাকতে আসলাম। তাড়াতাড়ি চলে এসো। চাচি নলে রাগ করবেন। আসছি, আপনি যান। মুচকে এসে চলে গেল রহি। কাশফিয়া ওর পরনে থ্রি পিসটা পাল্টে কোনো রকমের শাড়ি পেঁচালো শরীরে। ঠিকঠাক হয়নি জানে, তবুও পরে নিয়েছে ওভাবেই। আয়নার সামনে যেতে ড্রেসিং টেবিলের ওপরে রাখা ফুলের মালাটা চোখে পড়ল ওর। মুহূর্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল কাশফিয়ার। এ ফুল যে ওর খুব পছন্দের। মাথার ভেজা চুল টাওয়াল দিয়ে মুছতে মুছতে রুমে আসলো ইয়াস। কাশফিয়ার দিকে তাকাতেই চোখ দুটো বড় বড় হইলেও ও শাড়ি পরেছে না অন্য কিছু বোঝা মুশকিল।
তবে একটা জিনিস বুঝলো, ভালো করে উপমা শাড়ি পরতে পারে না, হয়তো অভ্যাস নেই। ইয়াস কাছে এলো কাশফিয়ার, বলল ওকে, এই মেয়ে, শাড়ি পরেছো নাকি গায়ে গামছা পেঁচিয়েছ? কথাটা কানে আসতে ইয়াসের মুখ পানে তাকালো কাশফিয়া। ঠিকঠাক মতো শাড়ি পরতে পারে না বলে কি লোকটা অপমান করলো ওকে? মুখ ভেঙচি কেটে বলল কাশফিয়া, আপনি পরিয়ে দিন তবে। ঠোঁট কামড়ে হাসল ইয়াস। কাশফিয়ার দিকে এগোতে এগোতে বলল, সে ঠিক আছে, আমি ইয়াস রায়হান, আবার ভদ্র ছেলে, কারো কথা ফেলে না। ভ্রজোরা কুচকে এলো কাশফিয়ার। কারো কথা ফেলে না মানে? যে কেউ বললে কি শাড়ি পরিয়ে দেবে নাকি ইয়াস তাকে? রাগ হলো কাশফিয়ার। মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। ইয়াস বুঝল হয়তো উপমার রাগের কারণ। হাসতে হাসতে চলে গেল রুম থেকে। যাওয়ার আগে বলেও গেল কাশফিয়াকে, তুমি যে পোশাকে কমফোর্টেবল সেটাই পরো, শাড়ি পরার দরকার নেই। কাশফিয়া তখন মুখটাকে বেজার করে বলল ইয়াসকে, আসলে আমার শাড়ি পরার অভ্যাস নেই। ইয়াসকে কথাটা বলে হাতে থাকা শুকিয়ে যাওয়া ফুলের মালাটা নেড়েচেড়ে দেখল কাশফিয়া। আয়নার সামনে গিয়ে ক্লিপ দিয়ে মাথায় দিল সেটা। ইয়াস ওর দিকে তাকিয়ে হাসছে আনমনে, বলছে বিড়বিড় করে, শাড়ি পরার অভ্যেস করতে হবে না উপমা, আমাকে ভালোবাসার অভ্যেস করো তুমি। আমাকে একটু আদরে রাখো, তোমার সবটুকু জুড়ে থাকতে চাই আমি। কাশফিয়ার মনে হলো ইয়াস কিছু বলছে ওকে। ফিরে তাকালো ইয়াসের দিকে, দেখলো ইয়াস চলে যাচ্ছে রুম থেকে বেরিয়ে। ইয়াসের কথা শুনে কাশফিয়া বদলে নিল শাড়িটা। এসব পরার অভ্যেস নেই ওর। কিন্তু ইয়াসের আম্মু এভাবে দেখলে যদি রেগে যান, তখন কি হবে? পরক্ষণে আবার ভাবছে কাশফিয়া যাই হয়ে যাক, ইয়াস বাঁচিয়ে নেবে ওকে। খাবার টেবিলে বসে আছেন সবাই। ইয়াস আর কাশফিয়া এলো মাত্রই। ইয়াসের পাশের চেয়ারটায় বসেছে কাশফিয়া। ওর সাজসজ্জা দেখেই রেগে গেলেন সুফিয়া বেগম। কেন বারবার ওনার কথার অবজ্ঞা করছে মেয়েটা? নাকি শিখিয়ে দিচ্ছে ওনার ছেলেই? নিজেকে সংযত করলেন সুফিয়া বেগম। বললেন না কিছুই। কিছু বললেই তো ছেলে ওনার রাগ দেখিয়ে চলে যাবে বাড়ি থেকে। উজ্জ্বল ইয়াসের ঠিক পাশের চেয়ারটাতে বসেছিল। কানের কাছে এসে বলছে ওকে, কি শালাবাবু, হইছে? কি হবে? বাসর? ইয়াস একবার তাকালো উপমার দিকে। মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে মেয়ে। হাসলো ইয়াস। উজ্জ্বলের দিকে তাকিয়ে বলল, ওর মতো ফিসফিস করে, বউটা ছোট, বড় হোক কিছুটা, আমার আদর নিতে পারবে না এ বয়সে। ধুর, কি যে বলো না তুমি। বউদের আদর না দিলে বয়স বাড়ে নাকি? তোমার আপুকেও তো। ভ্রুকুচকে তাকালো ইয়াস। উজ্জ্বলের মনে হলো ভুল সময় ভুল কথা বলে ফেলেছে সে। এক হাত দিয়ে কান ধরে চোখের ইশারায় ক্ষমা চাইল ইয়াসের কাছে। এই ছেলেকে বোঝে না উজ্জ্বল, কখন যে মজা করে আর কখন রাগ, এটাও বুঝতে পারে না সে। হসপিটালের বেডে শুয়ে থাকা কৌশিকের অবস্থা ক্রমশই খারাপের দিকে যাচ্ছে। ইনায়ার হসপিটালের অন্য ডাক্তাররা ঘিরে রেখেছেন ওকে। প্রাণপণে চেষ্টা করছেন ছেলেটাকে বাঁচিয়ে তোলার। কিন্তু অবস্থার অবনতি হচ্ছে কৌশিকের। শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে ওর। চোখ বেয়ে গড়িয়ে পানি পড়ছে ছেলেটার। বারবার বোনের মুখটা ভেসে উঠছে চোখের সামনে। এখন কিছুটা ঠিক হয়েছে কৌশিক, ভয় কমেছে ইনায়ার। কিন্তু কিছুক্ষণ পরে যদি আবার এরকম হয়, কোনোভাবেই কৌশিকের ক্ষতি হতে দেবে না। যেভাবেই হোক বাঁচাতে হবে কৌশিককে। ইয়াসকে যে কথা দিয়েছে ইয়ানা, ডাক্তার সহ সবাই বেরিয়ে গেছেন। কৌশিককে শিফট করা হয়েছে অন্য কেবিনে। হাতের গ্লাভস আর গায়ের অ্যাপ্রনটা খুলে নিয়েছে ইয়ানা। চেয়ার টেনে বসেছে কৌশিকের পাশে। বেশ কিছুক্ষণ পর জ্ঞান ফিরেছে ছেলেটার। চোখ খুলে তাকাতে দেখল এক অতি সুন্দর রমণী বসে আছে ওর পাশটায়। আদর করে হাত বুলিয়ে দিচ্ছে মাথায়। সব রেখে কৌশিকের চোখ গেল ইয়ানার ছলছল চোখ জোড়ার দিকে। কান্নার কারণে চোখের কাজল লেপটে গেছে মেয়েটার। তবুও কত সুন্দর লাগছে ওকে। মুখে যেন রাজ্যের মায়া। বুঝে পা না কৌশিক এই মেয়ে এত কাঁদে কেন? নাকি তার মতো দুঃখীর কাছে আসলেই দুঃখ বাড়ে মেয়েটার? 3 মাসে মনে হয় এই প্রথম কিছুটা ভালো লাগছে কৌশিকের। খুব করে মন চাইছে বাইরের আলো বাতাস গায়ে লাগাতে। কথা বলতে ইচ্ছে করছে তার। ইয়ানার দৃষ্টি পড়ল কৌশিকের দিকে। উদ্বিগ্ন হয়ে বলল ওকে, ঠিক আছেন আপনি? কি লাগবে আমাকে বলুন, এক্ষুনি এনে দিচ্ছি। আমাকে একবার ইয়াসের সাথে কথা বলিয়ে দাও ইয়ানা। আমাকে জানতে হবে আমার বোনকে ও পেয়েছে কিনা। ও ভালো আছি জানলে মরেও শান্তি পাবো আমি। এভাবে বলবেন না। আল্লাহর ওপর ভরসা রাখুন। আল্লাহ আপনাকে ভালো করে দেবেন। চোখ বন্ধ করে শ্বাস ছাড়ল কৌশিক। ইনায়া কল দেওয়ার ইয়াসের ফোনে। যদিও জানে এ সময় কল রিসিভ করবে না ইয়াস। প্রথমবার রিংটং বাজতে বাজতে কেটে গেল। পরের বার কেউ একজন ধরল।
ইয়াসে কলটা রিসিভ করেছে ভেবে লাউড স্পিকারে দিল ইয়ানা। কথা বলছে না কেউই। ফোনের ওপাশে নীরবতা দেখে ইয়ানায় আগে বলল, ইয়াস রায়হান আছে? ভেসে এলো একটা মেলি কণ্ঠস্বর। বলল সে, উনি রুমে নেই। কোথায় আছে? বাইরে গেছেন। আসলে আমি বলে দেব আপনি ফোন দিয়েছেন। ইয়ানা কিছু বলার আগেই ফোনের লাইন কেটে গেল। পাশ ফিরতে দেখল কৌশিক এক ধ্যানে তাকিয়ে আছে ওর দিকে। ফোনের অপর প্রান্তে কথা বলা মেয়েটার কণ্ঠস্বর খুব চেনা পরিচিত মনে হলো কৌশিকের। মনে হলো নিজের কেউ। এই কণ্ঠস্বর কথা বলার ধরন যে ওর বোনের মতো। তবে কি ইয়াস খুঁজে পেয়েছে কাশফিয়াকে? আজ 15 দিনের মতো ঈশান হাসপাতালে আছে। নিয়ম করে প্রতিদিনই ছেলের জন্য খাবার নিয়ে আসতেন সুফিয়া বেগম। হাসপাতালে এসেই যখন দেখতেন হাতে পায়ে ব্যান্ডেজ করা, ঈশান ব্যথায় কাতরাচ্ছে, মনটা খারাপ হয়ে যেত ওনার। আজকে ঈশানকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। মাথার হাতে ব্যথা পেয়েছে অনেকটা। এখনো হাত নাড়াতে পারে না সে। ধরে ধরে সুফিয়া বেগম বাড়ির ভেতরে নিয়ে এসেছেন ছেলেকে। সিঁড়ি বেয়ে দোতলায় উঠবে, তখনই ঈশানের ধাক্কা লাগে কারো সাথে। মুখ তুলে চাইলে দেখল ওর সামনে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকা ইয়াসকে। শুকনো ঢোক গেল ঈশান। দাঁড়িয়ে পড়ল গিয়ে মায়ের পেছনে। ইয়াস এদিকে রেগেছে প্রচণ্ড। রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে ঈশানের দিকে। সুফিয়া বেগম ধমকের স্বরে বললেন ছেলেকে, হচ্ছেটা কি ইয়াস? ঈশান তোমার ভাই হয়। আমার চাহনিতে তোমার ছেলে জ্বলছে যাবে আম্মু। শার্টের হাতে গোটাতে গোটাতে নিচে নামছে ইয়াস। তখনই কথাটা বলেছে সুফিয়া বেগমকে। দূরত্ব খুব বেশি নয়। তবুও ছেলের সম্পূর্ণ কথাটা বুঝতে পারেননি সোফিয়া বেগম। প্রশ্ন করলেন তাকে, কিছু বললে ইয়াস? প্রত্যুত্তর করল না ইয়াস। গড়গড় করে হেঁটে চলে গেল বাড়ির বাইরে। মাথায় শত ভাবনা ইয়াসের। তাকে আবারও ফিরে যেতে হবে লন্ডনে। এখনও ভালো লাগছে না। কোনো কাজে মন বসছে না। কৌশিক কেমন আছে নিজ চোখে না দেখলে যে শান্তি পাচ্ছে না মনে। যতদিন না কৌশিক ঠিক হচ্ছে চলে যায় কিভাবে? উপমা তো তার দায়িত্ব। শুধু কি দায়িত্ব? মেয়েটার প্রতি ইয়াসের এক আকাশ পরিমাণ মুগ্ধতা। ওকে না দেখলে, কথা না বলে যেমন শান্ত হয় না ইয়াসের। এই অসুখ সারাবে কি করে? বেশ কিছুক্ষণ পর সিমি কোথা থেকে দৌড়ে এসেছে কাশফিয়ার কাছে। হাঁপাতে হাঁপাতে ফোনটা কাশফিয়ার সামনে ধরে বলছে, মামাই তোমাকে খুঁজছে নতুন মামি। ফোনটা হাতে নিল কাশফিয়া। সেন্টার টেবিলে রাখা পানির গ্লাসটা হাতে নিয়ে পানি খেতে বলল সেমিকে। ফোনটা কানে ধরল সে, কিন্তু কথা বলে না, নীরব রইল। ইয়াস বুঝল না এই নীরবতার কারণ। যে মেয়ে সারাক্ষণ কথা বলে তার সামনে সে এখন চুপ কেন? নীরবতা ভেঙে প্রথম কথাটা বলল ইয়াসি। উপমা, বলুন। সোফার পাশের সেন্টার টেবিলের উপরে একটা শপিং ব্যাগ রেখে এসেছি। তুমি তো সেটা পেয়েছো? ইয়াসের কথা অনুসরণ করে কাশফিয়া তাকালো ওর দিকে। চোখে পড়ল একটা শপিং ব্যাগ। বলল ইয়াসকে, হ্যাঁ পেয়েছি। ওগুলো পরে রেডি হয়ে নিচে আসো। আমি অপেক্ষা করছি। ভাইয়ের কাছে নিয়ে যাবেন? কথা বলো না ইয়াস। এই মেয়ে এত ভাই পাগল কেন? তার জন্য পাগল হলে কি খুব খারাপ হতো? ইয়াসের যে ইচ্ছে করে মেয়েটার হৃদয়ে থাকতে, মন মস্তিষ্কে বিচরণ করতে। ইয়াস ধমক দিলে উপমাকে। বলল গম্ভীর কণ্ঠে, ভাই পাগল না হয়ে স্বামী পাগলও তো হতে পারে উপমা। অ্যাঁ, আপনি বলছেন এই কথা? তেতো করলা তো মিষ্টি হলো কি করে? উপমার কথাটা হয়তো পছন্দ হলো না ইয়াসের। ধমকের স্বরে বলল উপমাকে, তাড়াতাড়ি আসবে নাকি চলে যাব? আরে বাবা, আসছি, অপেক্ষা করুন। ফোন কলটা কেটে দিল কাশফিয়া। সিমিও চলে গেল রুম থেকে বেরিয়ে। শপিং ব্যাগটা খুলতে একটা সুন্দর নীল শাড়ি নজরে আসলো কাশফিয়ার। তার সাথে সুন্দর জুয়েলারি সেট, সাথে বেলি ফুলের গাজরাও ছিল। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল কাশফিয়ার। এই কিছুদিনে ইয়াসের সাথে সম্পর্কটা ওর বেস্ট ফ্রেন্ডের মতো হয়ে গেছে। তাই কিছু বলতে দ্বিধাবোধ করে না তেমন। তবে মাঝে মধ্যে ইয়াসের বড়সড় ধমকে ভয় পেয়ে চুপ করে যায় সে। কাশফি এখন শাড়ি পরতে পারে। চেষ্টা করতে করতে কিভাবে যেন শিখে গেছে। আজকে সে নিজেই শাড়ি পরেছে। মুখে হালকা মেকআপ লাগিয়েছে। ঠোঁটে গাঢ় গোলাপি রঙের লিপস্টিক। এইটুকু সাজে অপূর্ব লাগছে ওকে। সবই ঠিক আছে, কিন্তু বেলি ফুলের গাজরাটা সে চুলে গাঁথবে কি করে? ফুলটা হাতে নিয়ে বেরিয়ে গেল কাশফিয়া। নিচে আসতেই সামনে পড়ল আফিয়া আর ইয়াসের আম্মু সোফিয়া বেগমের। চোখ রাঙিয়ে কাশফিয়ার দিকে তাকিয়ে আছেন মা মেয়ে দুজনেই। আফিয়া কটমট কণ্ঠে বলছে কাশফিয়াকে, সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে? প্রেমিকের সাথে দেখা করতে বুঝি? ভ্রু কুঁচকালেন সোফিয়া বেগম। রেগে বলেন মেয়েকে, আহ, কি হচ্ছে আফিয়া? ও তোমার ভাইয়ের বউ। এসব কথা মুখ থেকে বের করার সাহস পাও কোথায়? ভয় আর অপমান বোধে আফিয়া মাথা নিচু করে ফেলল। বলল মিনমিনে কণ্ঠে,
এ বয়সে মেয়েদের তো প্রেম ভালোবাসার প্রতি যোগ থাকে বেশি। আম্মু, আমি ওভাবে বলতে চাইনি। দরজার সাথে হেলান দিয়ে বুকে ২ হাত ভাঁজ করে দাঁড়িয়েছিল ইয়াস। বোনের এমন কথায় রাগ বাড়ল তরতর করে। বলে উঠল তখন, ওর বয়সটা তুই, রুহি আর বাড়ির প্রত্যেক মেয়ে পার করে এসেছিস আপু। তোরা এসব করেছিস বুঝি? ভাইয়ের শান্ত কণ্ঠের ধমক ভয় পেয়ে গেল আফিয়া। নিজেকে সামলে নিয়ে বলল ইয়াসকে, কথায় কথায় এবারের মেয়েদের সাথে তোর বউকে মিলাবি না ইয়াস। হুম, মিলাবো না, কারণ আমার উপমা আলাদা। কিন্তু ওকে অপমান করলে হাজবেন্ড হিসেবে আমার চুপ থাকাটা মানায় না আপু। ঈশানের অবস্থা দেখেছো তো? তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? না, সাবধান করছি। কাশফা একবার তাকাচ্ছে ইয়াসির দিকে, তো আরেকবার তাকাচ্ছে ওর শাশুড়ি আর ওনার মেয়ের দিকে। বাইরে যাওয়া নিয়ে এত কাহিনী হয়ে যাবে জানলে কাশফিয়া রেডি হতো না। সোফিয়া বেগম অতিষ্ঠ ছেলে মেয়ের তর্কাতর্কিতে। আফিয়া তো এবার বলে দিয়েছে, কান্না করতে করতে দেখলে আম্মু, তোমার ছেলে কিভাবে এই মেয়ের জন্য আমাকে অপমান করে যাচ্ছে। দোষ তোমার কম নয় আফিয়া। বারবার কেন নিজের নোংরা কথাগুলো দিয়ে আঘাত করো মেয়েটাকে? এ বাড়ির বউ, মনে রেখো তুমি। ইয়াস কথা বাড়ালো না। আর মায়ের কথা শুনল কিনা সন্দেহ। কাশফিয়ার হাত ধরে নিয়ে চলে গেল বাড়ি থেকে। পথ আটকালো আফিয়া। ভাবল, ভাইও রাগ করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে হয়তো। হাতে পায়ে ধরলো, এক প্রকার কান্নাকাটি শুরু করলো সে। ইয়াসের ভাবমূর্তির পরিবর্তন হলো না তেমন। তবে কাশফিয়ার মায়া হলো আফিয়ার জন্য। মিষ্টি হেসে চোখের ইশারায় শান্ত হতে বলল ওকে। চলে গেল ইয়াসের সাথে বেরিয়ে। ওদের যাওয়ার পানে তাকিয়ে আছে আফিয়া। অবাক হচ্ছে মেয়েটাকে দেখে। এ মেয়ে এত ভালো কেন? সবসময় কত অপমান করে, আর তার উত্তরে মন বুলানো একটা হাসি দেয়। পরন্ত বিকেলে সুন্দর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একজোড়া দম্পতি। সময়টা সুন্দর, চারিদিকে বাতাস বইছে। এমন সুন্দর আবহাওয়ায় ঘুরতে বেরোলে মন ভালো হয়ে যাবে যে কারোর। কাশফিয়ারও হয়েছে। কতবার ভেবেছে এরকম কেউ একজন আসবে তার জীবনে, ভালোবেসে আগলে রাখবে তাকে প্রতি মুহূর্তে। মাঝে মধ্যে দুজনে মিলে প্রকৃতি দেখতে বেরোবে। হাঁটার পথে ফুচকার দোকান দেখলেই কাশফিয়া বায়না করবে তার কাছে। মানুষটাও সায় জানাবে ওর সব পাগলামিতে। অবশেষে কি আসলো সেই দিন? ইয়াসি কি তবে কাশফিয়ার কল্পনার রাজ্যের রাজকুমার? ইয়াসের ডাকে ভাবনার জগৎ থেকে বেরোলো কাশফিয়া, ফুলটা হাতে ঝুলে রাখার জন্য। এ ফুল বেলি ফুল তোমার খোপাতে মানায় উপমা। মুচকে এসে ফুলের গাজরাটা ইয়াসের দিকে বাড়িয়ে দিল কাশফিয়া। বলল, ওটা গেঁথে দিতে তার চুলে। দেরি করলো না ইয়াস। কাশফিয়ার থেকে ফুলের গাজরাটা এনে ওর পেছনে গিয়ে সুন্দর মতো ক্লিপ দিয়ে আটকে দিল ওটা। কাশফিয়া ঘুরে তাকালো ইয়াসের মুখ পানে। ধ্যান ধরে তাকিয়ে রইল ইয়াসের দিকে। আগের মতো আবারও বলে উঠল ইয়াস, এই মেয়ে, কি ভাবছো এত? কিছুক্ষণ ইয়াসের দিকে তাকিয়ে বলল কাশফিয়া, ভাবছি তিতো করলা রূপী ইয়াস রায়হানের মধ্যে এমন মিষ্টতা আসলো কিভাবে। ভ্রু কুচকালো ইয়াস। কাশফিয়ার মনে হলো ভুল করেছে সে। জিভ কেটে বলল, ভুল হয়েছে জনাব। কাশফিয়ার কথা বলার ধরন দেখে হাসল ইয়াস। ওর হাত ধরে টেনে নিয়ে গেল কিছু দূরে থাকা দোকানটায়। খোলামেলা ছোট্ট দোকানটায় কত রকমের চুড়ি, নূপুর আর ফুলের গাছরা। কাশফিয়া বুঝল ইয়াস এসব কিনে দেবে তাকে। তবুও বলল ইয়াসকে, আমাকে কিনে দিবেন বলে নিয়ে আসলেন বুঝি? ওহু, তুমি পছন্দ করে দিবে, আমি অন্য কারোর জন্য নিব। হাসি মুখটা চুপসে গেল কাশফিয়ার। ইয়াসকে এই চড়ি নূপুর রুহির জন্য কিনতে চাইছে। ভিতরে ভিতরে রাগ হলো কাশফিয়ার। তবুও বুঝতে দিল না ইয়াসকে। দুমুঠো কাচের চুড়ি নিয়েছে কাশফিয়া। ওগুলো আবার একটা মুখ ভেঞ্চি কেটে ইয়াসের হাতে ধরিয়ে দিয়েছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়াসকে অন্য কারোর জন্য গিফট কিনতে দেখতে রাগ লাগছে কাশফিয়ার। তাই সে মিথ্যে অজুহাত দেখিয়ে চলে গেল কিছু দূর দাঁড় করিয়ে রাখা ইয়াসের গাড়িটার কাছে। ইয়াস মুখ টিপে হাসছে কাশফিয়ার রাগ দেখে। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কাশফিয়া। ইয়াস এসে দাঁড়িয়েছে ওর পাশে। গাল ফুলিয়ে অন্যদিকে ঘুরে তাকালো কাশফিয়া। ইয়াস ওর হাত টেনে নিয়ে আসলো নিজের কাছে। যত্ন করে চুড়িগুলো পরিয়ে দিল কাশফিয়ার হাতে। চোখে মুখে বিস্ময় নিয়ে ঘুরে তাকালো কাশফিয়া। বলল ইয়াসকে, এগুলো আমার? আমার বুঝি আরো কয়েকটা বউ আছে? ইয়াসের উত্তর শুনে কেবল হাসলো কাশফিয়া। বুঝল তাকে রাগাতেই ইয়াস বলেছিল এভাবে। গাড়ি চলছে তার আপন গতিতে। বাড়ির রাস্তা ধরে যাচ্ছে কাশফিয়ার ইয়াস। ড্রাইভিং সিটে বসে আছে ইয়াস, কাশফিয়া তার পাশের সিটটাতেই। ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা এখন। আজকে কাশফিয়ার মনটা অনেক ভালো।
কতদিন পর এভাবে ঘুরলো জানা নেই তার। লাস্ট যখন কৌশিক এসেছিল কিছুদিনের জন্য দেশে, তখন ভাইয়ের সাথে ঘুরতে বেরিয়েছিল কাশফিয়া। আচ্ছা, ইয়াস কিভাবে জানে ওর পছন্দ অপছন্দ সম্পর্কে? ইয়াস যেমন ছেলে, এরকম জায়গায় ঘোরাঘুরি করা, ফুচকা খাওয়া বা ওই ছোট্ট দোকানটা থেকে গিফট কিনে কাশফিয়াকে দেওয়া, এসব ওর সাথে যায় না বোধ হয়। তবে কি ইয়াস কাশফিয়ার জন্যই করলো এত কিছু? আনমনেই হাসল কাশফিয়া। ভাবল মনে মনে, সে যে নিজের সবটুকু দিয়ে ভালোবাসে ইয়াসকে, এটা কি ইয়াস জানে? জানে না হয়তো। আচ্ছা, ইয়াসও তাকে পছন্দ করে যেভাবে কাশফিয়া পছন্দ করে ইয়াসকে? বলে দেখবে একবার। মনটাকে শান্ত করতে কাশফিয়া বলল ইয়াসকে, ভালোবাসেন আমাকে? ইয়াসের ভাবভঙ্গির পরিবর্তন হলো না তেমন। মুখটা আগের তুলনায় গম্ভীর হয়েছে আরো। ইয়াস কি তবে রাগ করলো কাশফিয়ার প্রশ্নে? ভালোবাসে না তাকে? দ্বিতীয়বার একই কথা জিজ্ঞেস করলো কাশফিয়া। কি হলো, বলছেন না যে? ভালোবাসেন না আমাকে? ভালোবাসার বয়স হয়েছে তোমার, বিয়ে করার বয়স হয়েছে আমার। কথার উত্তর না দিয়ে পাল্টা প্রশ্নে ভ্রু কোচকাল ইয়াস। রেগে বলল উপমাকে, মানে? বিয়ে করে এখন জিজ্ঞেস করছেন ভালোবাসার বয়স হয়েছে কি না? ভালোবাসার বয়স না হলে তো বিয়ের বয়সে হয়নি আমার। অথচ আপনি আমাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে বসে আছেন। কিসের সাথে কি মিলাচ্ছে উপমা? তুমি বিপদে পড়েছিলে বলে আমি বাঁচিয়েছি। বিয়ে না করলে আমার বাড়িতে কোন পরিচয় নিয়ে যেতাম তোমাকে? মন খারাপ হয়ে গেল কাশফিয়ার। ইয়াস তবে ভালোবাসে না তাকে? তাহলে কেন এত খেয়াল রাখে তার? কিছুক্ষণ চুপ থেকে বলল আবারও ইয়াস, আফটার অল ইউ আর মাই রেসপন্সিবিলিটি। বিস্মিত নেত্রে ইয়াসের মুখ পানে তাকালো কাশফিয়া। প্রশ্ন করলো ওকে, কিসের রেসপন্সিবিলিটি? কে দিয়েছে আমার রেসপন্সিবিলিটি আপনাকে? একের পর এক প্রশ্ন করায় রাগ হলো ইয়াসের। বড়সড় ধমক দিয়ে চুপ করে দিল কাশফিয়াকে। চোখজোড়া ছলছল করছে কাশফিয়ার। হৃদয়ে জন্ম নেওয়া ভালোবাসা ভেঙে চুরমার হয়ে গেছে মুহূর্তে। মাথায় থাকা ফুলের গাজরা খুলে ফেলেছে গাড়ির জানালা দিয়ে। হাতের চড়িগুলো অন্য হাতে চেপে ভেঙে ফেলেছে ও। ইয়াস কি জানে, অষ্টাদশীর মঞ্জুরি তোলপাড় শুরু হয়েছে তার জন্য। তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছে উপমার মন। অসুস্থতা কমেছে কৌশিকের। এখন হাঁটাচলা করতেও সমস্যা হয় না খুব একটা। আল্লাহর অশেষ রহমতে সুস্থ হয়ে উঠেছে সে। টানা 4 মাস পর বাইরে বেরিয়েছে কৌশিক। একটা হুইল চেয়ারে বসিয়ে তাকে ফ্ল্যাটের পুরো গার্ডেন ঘুরিয়ে দেখাচ্ছে ইনায়া। হসপিটাল থেকে বাসায় নিয়ে এসেছে 1 সপ্তাহ হলো। বাড়িতে ইয়ানার আব্বু আম্মু ছাড়া আর কেউই থাকেন না। কৌশিক ছেলেটাকে ওনারা খুবই পছন্দ করেন। হসপিটালে থাকাকালীন কতদিন কৌশিকের খাবার বানিয়ে দিয়ে গেছেন ইয়ানার আম্মু। সেই জন্যই সাহস করে ইনায়া নিজের বাসায় নিয়ে আসলো কৌশিককে। এখানে থাকলে সে দেখাশোনা করতে পারবে ছেলেটার। বাইরের সুন্দর আবহাওয়ায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ইনায়া। কৌশিক চেয়ারে বসে মাথা ঘুরিয়ে তাকিয়েছে ওর দিকে। এই মেয়েটাকে দেখলে ভীষণ অবাক হয় কৌশিক। কোথায় নিজের পড়াশোনা, ক্যারিয়ার আর কাজ নিয়ে ব্যস্ত থাকবে তা না করে মেয়েটা সারাদিন পড়ে থাকে ওর পিছেই। এনায় মেয়েটা যে তাকে পছন্দ করে, বিষয়টা কৌশিকের অজানা নয়। কিন্তু নিজের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে কখনোই সাহস দেখানি এনায়কে ভালোবাসার কথা বলতে। তবে আজকে যে ইচ্ছে করছে মেয়েটার সব ঋণ শোধ করে দিতে, এত ভালোবাসার প্রতিদানে তাকেও ভালোবাসা ফিরিয়ে দিতে। কৌশিককে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচিয়ে জিজ্ঞেস করলো ইনায়া, কি দেখছেন এভাবে? তোমাকে দেখছি ইনায়া। দেখার মতো কি আছে আমার মধ্যে? মুচকি এসে বলল কৌশিক, তুমি প্রচুর বই পড়ো, তাই না? হুম, তা তো পড়ি। বইয়ে আমার শান্তি। আর এক শান্তি আপনাতে। কথাটা বলে দাঁত দিয়ে জিভ কাটলো ইনায়া। লজ্জায় মাথা কাটা যাচ্ছে ওর কি বলে ফেললো এক্ষুনি। কৌশিক মুখ টিপে হাসল। ইনায়া তাকিয়ে রইল ওর মুখ পানে। কৌশিক এবার বলল ইনায়াকে, দেবদাস উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উক্তি আছে, পড়েছ নিশ্চয়? তবে বেঁচে থাকতে তোমাকে কোনোদিন ভুলব না। তোমাকে দেখার তৃষ্ণা আমার কখনোই মিটবে না। ইনায়া নিষ্পলক চোখে তাকিয়ে আছে কৌশিকের মুখ পানে। ওর এমন কাব্যিক কথায় কি বোঝালো? ইনায়া যেভাবে কৌশিককে ভালোবাসে, কৌশিকও কি তাকে ভালোবাসে ওভাবেই? এনায়ের এমন চাহনি দেখে বোরকালো না কৌশিক। মেয়েটা এমন করবে সে জানতো। মুচকি এসে বলল কৌশিক, তোমার দিকে তাকালে আমার চোখে শান্তি লাগে ইনায়া। এই চোখ দুটো কারণে অকারণে তোমাকেই খুঁজে বেড়াই সারাক্ষণ। ইনায়া দ্রুত গিয়ে কৌশিকের সামনে বসলো। ওর হাত দুটো ধরে উৎফুল্ল হয়ে বলল, ভালোবাসেন আমাকে? তা তো একটু বাসি। খুশিতে কান্না করে দেবে এমন অবস্থা ইনায়ার।
এই কথাটা শুনবে বলেই তো সে অপেক্ষা করেছিল এতদিন। অবশেষে তবে সত্যি হলো ইনায়ের স্বপ্ন। কৌশিক প্রেম নিবেদন করলো তাকে। ঘুমন্ত কাশফিয়ার পায়ের কাছে এসে বসেছে ইয়াস। হাতে থাকা নুপুরজোড়া একবার নেড়ে চেড়ে দেখে যত্ন করে পরিয়ে দিল ওর পায়ে। কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলল মনে মনে, রাগ করেছে অভিমানী? অপেক্ষা করো একটু। সময় আসলে আমি তোমার সব রাগ ভাঙিয়ে দেব, বুঝিয়ে দেব এই ইয়াসের মনে উপমা ব্যথিত কেউ নেই, ছিল না, আর আসবেও না। কাশফিয়া কি শুনলো ইয়াসের কথা? হয়তো না। কাশফিয়া নড়ে চড়ে উঠতেই ওর ঘুম ভেঙে যাবে তাই ইয়াস চলে গেল রুম থেকে। বিছানার ওপরে রাখা ফোনটাতে বারবার রিংটোন বেজে কেটে যাচ্ছে। ইয়াস মাত্রই আসলো রুমে। আশেপাশে তাকিয়ে খুঁজলো উপমাকে, রুমের কোথাও নেই সে। বেলকনি, ওয়াশরুম সব জায়গাতে দেখলো, কিন্তু কোথাও নেই উপমা। মনটা খচখচ করছে ইয়াসের। কোথায় গেল মেয়েটা? ফোনটা ফেলে রেখে সিঁড়ি বেয়ে নিচে গেল ইয়াস। এ কি দেখছে ইয়াস? আফিয়ার ইয়াসের আম্মু সুফিয়া বেগম হেসে হেসে কথা বলছেন উপমার সাথে। কিছুক্ষণ তাকিয়ে দেখল ইয়াস। কাশফিয়ার চোখ পড়ল ওর দিকে। ভ্রু উঁচিয়ে ইশারায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? আনমনেই হাসল ইয়াস। এই মেয়ে সবার মন জিতে নিতে পারে সহজেই, যেভাবে জিতে নিয়েছে ওর রাগী মা বোনেরও। ইয়াস নিশ্চিত হয়ে চলে গেল নিজের রুমে। বিছানার কাজটা এসে হাতে নিল ফোনটা। কল দিল সেই নাম্বারে। ফোনের অপর প্রান্তের মানুষটা কল রিসিভ করতেই বলল, ইয়াস। কৌশিক, কেমন আছে ইনায়া? আপাতত ভালো, ভয় নেই তো আর? আছে। কৌশিক এখনো পুরোপুরি সুস্থ হয়নি ইয়াস। কম হলেও আরও মাস তিনেকের মতো তো লাগবেই। পায়ের মাথায় আঘাতটা বেশি লেগেছিল, সুস্থ হতে সময় লাগবে। ইয়াসের ফর্সা মুখটা মুহূর্তেই ঢেকে গেল অন্ধকারে। কৌশিক পুরোপুরি ভালো না হলে নিজেকে সে ক্ষমা করতে পারবে না ইয়াস। অ্যাক্সিডেন্টটা যে হয়েছিল ওর জন্যই। একটা সুস্থ সবল ছেলে তার জন্য অসুস্থ হয়ে পড়েছিল হসপিটালের বেডে। দীর্ঘশ্বাস ছাড়ল ইয়াস। কানে আসলো এনায়ের কথা। মেয়েটাকে পেয়েছিস? কার কথা বলছিস, যার জন্য পাগল হয়ে দেশে গেলি? ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল ইয়াসের। কিছুক্ষণ চুপ থেকে বলল ইনায়াকে, হুম, তাকে তো পেয়েছি। তুই জানিস মেয়েটাকে? জানি তো। মেয়েটা আমাদের ইয়াসের ড্রিম গার্ল। মেয়েটা কৌশিকেরই বোন। অবাকের স্বরে বলল ইনায়া, কি? এটা কি সত্যি? ইয়াস মিথ্যে কথা বলে না। মেয়েটা কি জানে তার ভাইয়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারে? না, বলিনি আমি। মেয়েটা বড্ড অভিমানী। ওর প্রাণপ্রিয় ভাই আমার জন্য অ্যাক্সিডেন্ট করে হসপিটালে বেডে শুয়ে আছে জানলে ও হয়তো এক্ষুনি আমার বাড়ি ছেড়ে চলে যাবে। আমার ভালোবাসাকে সে করুণা ভেবে ভুল করবে। এনায়কে কথাগুলো বলে বেলকনি থেকে বেরিয়ে রুমের দিকে তাকালো ইয়াস। পুরো রুমে কেউ নেই। উপমা হয়তো এখনো নিচে আছে, এই ভেবে নিশ্চিত হলো সে। এনায়ের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে কেটে দিল ফোনের লাইট। অভিমানের অভিমান হয়েছে। একটু একটু করে মনের মধ্যে জন্ম নেওয়া ভালোবাসা নিমিষেই শেষ হয়ে গেছে তার। ছোট্ট মন ভেঙে চুরমার হয়ে গেছে প্রিয় মানুষের অবহেলায়। ভাইয়ের পরে যে মানুষটাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল, যে যত্ন করে নিজ হাতে মেরে ফেলেছে কাশ্মীর ভালোবাসাকে, কষ্ট দিয়েছে তাকে। কাশ্মীর ঠিক করেছে এখানে আর থাকবে না, চলে যাবে ইয়াসকে ছেড়ে। যে মানুষটা তাকে চায় না, ভালোবাসে না, তার কাছে কেনই বা পড়ে থাকবে সে? বিছানা থেকে নেমে ওয়াশরুমে যাবে বলে পা বাড়িয়েছিল কাশফিয়া। পায়ের দিকে তাকাতেই সুন্দর নুপুরজোড়া চোখে পড়ল ওর। অবাক কপালে কিঞ্চিত ভাঁজ পড়ল তার। বিড়বিড় করে বলল, আমার পায়ে নুপুর আসলো কোথা থেকে? দরজার সামনে দাঁড়িয়ে থাকা ইয়াস হাসল উপমার কথায়। এ মেয়ে এত বোকা কেন? যার প্রতি রাগ পুষে রেখেছে সে যে মনে মনে তাকেই ভালোবাসে, সেটা কি জানে এই মেয়ে? ছাদে দাঁড়িয়ে আছে রোহি, পাশে ইয়াস। এতক্ষণ উজ্জ্বল আর ইয়াস দাঁড়িয়ে গল্প করছিল এখানে। মাত্র এসে উপস্থিত হয়েছে রোহি। উজ্জ্বলের জরুরি কাজ আছে তাই চলে গেছে ওখান থেকে। ইয়াস চলে যাবে বলে পা বাড়িয়েছিল, তখনই দেখলো বাতাসে ফুলের টপটা পড়ে যাচ্ছিল মাটিতে। রোহি তার ঠিক পাশটায় দাঁড়িয়ে। ব্যথা পাবে ভেবে ইয়াস ওর হাত ধরে টান দিয়ে সরালো ওখান থেকে। তাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল রোহি। ইয়াস আগলে নিয়েছে তাকে দুহাতে। মেয়েটা নিষ্পলক চোখে তাকিয়ে আছে ওর দিকে। ইয়াসের কেমন যেন লাগলো বিষয়টা। রুহিকে তো সে বরাবরই নিজের বোনের চোখে দেখে এসেছে। ইয়াস চলে যেতে নিলেই বলল রুহি, আমাকে ভালোবাসা যায় না ইয়াস? আমি এতটাই খারাপ? রুহির এমন কথায় অবাক হলো না ইয়াস। মেয়েটার মনে যে তার প্রতি ভালো লাগা আছে এটা বুঝেছে অনেক আগেই। মাথা ঘুরিয়ে তাকালো রুহির দিকে, বলল, ওকে, তুমি ভালো রুহি, ভীষণ ভালো। কিন্তু আমার ভালোবাসা যে নির্দিষ্ট কারোর জন্য, সেই ভাগ্যবতী তোমার উপমা।
নিশ্চয়ই। চুপ রইল ইয়াস, তাকালো আকাশ পানে। কিছুক্ষণ পর বলল রহিকে, তুমি তো অবুঝো না রহি। আমার হৃদয় ছেড়ে অন্য নারীর বিচরণ জানার পরে তুমি আমাকে চাইছো? পৃথিবীর কোথাও না কোথাও এমন কেউ আছে যে তোমাকে ভালোবাসবে, বুঝবে, আগলে রাখবে। আমার চেয়েও পাপ বাড়িও না নিজের, ভবিষ্যৎ নিয়ে ভাবো। সেই মানুষটা তুমি হলে কি খুব ক্ষতি হতো ইয়াস? আমি যে চেয়েও মাথা থেকে সরাতে পারি না তোমাকে। আমি কি করব বলো? তোমাকে ভালো না বাসার উপায় বলে দাও। আমি আর ভালোবাসবো না তোমাকে। কথা নেই ইয়াসের মুখে। কি বা বলবে রোহির কথার উত্তরে? চুপচাপ মেয়েটা আজ নিজেকে ভেঙে চুরে প্রকাশ করছে যে ওর কাছে। ইয়াসের মনে হলো ছাদের দরজার সামনে থেকে এক্ষুনি গেল কেউ। কে ছিল? উপমা নিশ্চয়ই। মেয়েটা শুনল ইয়াসের পুরো কথা, নাকি অর্ধেক কথা শুনেই অভিমান বাড়ল তার প্রতি? ইয়াস চলে গেল ছাদ থেকে। ওর যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল রোহি। দুফোঁটা পানি গড়িয়ে পড়ল চোখ থেকে। বলল সে, তোমাকে না পাওয়ার আক্ষেপ আমার আজীবন থাকবে ইয়াস, হয়তো মৃত্যুর আগ পর্যন্ত। আমাকে একটু ভালোবাসলেই তো পারতে তুমি। এই অপূর্ণতা নিয়ে মরতে হতো না আমাকে। মেঝেতে বসে হাঁটুতে মুখ গুজে কান্না করছে কাশফিয়া। সাদি তখন গিয়েছিল ইয়াসকে খুঁজতেই। যখন ইয়াস আর রুহিকে ওভাবে এতটা কাছাকাছি দেখলো, মনের মধ্যে কি হচ্ছিল কেবল কাশফিয়াই জানে। রুহির পাশে যে সহ্য হচ্ছিল না ইয়াসকে। রুহি বুঝি সেই ভাগ্যবতী যার জন্য কাশফিয়াকে সামনে অবহেলা করছে ইয়াস। কথাগুলো ভেবে ডুকরে কেঁদে উঠল কাশফিয়া। মনে মনে ঠিক করলো আজকে সে চলে যাবে এখান থেকে, আর কখনোই আসবে না ইয়াসের সামনে। বারবার দরজায় ধাক্কা দিচ্ছে ইয়াস, ডেকে যাচ্ছে তার উপমাকে। উপমা কি তবে ভুল বুঝল ইয়াসকে? ধৈর্যের বাঁধ ভেঙে গেল ইয়াসের। প্রচন্ড রেগে গেল এবার। ধমকের স্বরে বলে উঠল কাশফিয়াকে, তুমি কি দরজা খুলবে নাকি ভেঙে ফেলবো? আমাকে দরজা ভাঙতে হলে তোমার অবস্থা থাকবে না উপমা। চোখের পানি শাড়ির আঁচল দিয়ে মুছে নিল কাশফিয়া। উঠে গিয়ে দরজাটা খুলে দিল সে। চলে যাচ্ছে দেখে ইয়াস ওর হাত ধরে আটকাল। রেগে বলল, সমস্যা কি তোমার? রাগে ফুঁসছে কাশফিয়া নিজেও। ইয়াসের থেকে নিজেকে ছাড়াতে চেয়ে বলল কটমট কণ্ঠে, আপনার সমস্যা কি? কারণে অকারণে আমাকে ছুবেন না, ছাড়ুন বলছি। তরতর করে রাগ বাড়ল ইয়াসের। শক্ত করে কাশফিয়ার হাত চেপে ধরে বলল, তোমাকে স্পর্শ করার সার্টিফিকেট আমি অনেক আগেই পেয়েছি উপমা। তোমার শরীর, মন, মস্তিষ্ক জুড়ে বিচরণ করার অধিকার কেবল ইয়াস রায়হানেরই আছে। ভুলে যাচ্ছ তুমি আমার বিয়ে করা বউ। ওটাকে বিয়ে বলে? দয়ালু ইয়াস রায়হান আমাকে বাঁচাতে, আমার ভাইয়ের দেওয়া দায়িত্ব পালন করতে কেবল এই বিয়ে করেছেন। আপনি আমাকেও একবারও বলেছেন আমার ভাইয়া হসপিটালে পড়ে আছে, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, তাও আপনার জন্য? বলেছেন আমাকে? হাতের বাঁধন আলগা হয়ে এলো ইয়াসের। পিছিয়ে গেল কয়েক পা। এসব কথা উপমা জানল কি করে? তবে কি ইনায়ের সাথে কথা বলাগুলো সব শুনে নিয়েছে উপমা? মেয়েটা কি এসবের জন্যই রাগ করে আছে ওর উপর? কিভাবে বুঝাবে উপমাকে? কৌশিকের সাথে এমনটা হোক তা কখনোই চায়নি ইয়াস। ইয়াস তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা কাশফিয়ার দিকে। ও দরজা দিয়ে বেরিয়ে যেতে নিলেই আবারও হাতটা ধরে নিল ইয়াস। একটা নেনে ফেলল নিজের বুকে। শরীর কাঁপছে ইয়াসের। কেমন অস্থির অস্থির লাগছে, ভয় হচ্ছে মনের মধ্যে। উপমা কি ছেড়ে চলে যাবে তাকে? ইয়াস যে মরে যাবে তাহলে? উপমাতেই যে ইয়াসের সব ভালোবাসা, ভালো লাগা, দুর্বলতা বুঝতে দিল না তা। চোখ মুখের ভাবভঙ্গি পরিবর্তন করে রাগ মিশ্রিত কণ্ঠে জিজ্ঞেস করলো কাশফিয়াকে, কোথায় যাচ্ছ তুমি? চলে যাচ্ছি। আপনার সাথে থাকলে, চোখের সামনে আপনাকে দেখলে দম বন্ধ লাগছে আমার। ইয়াস বাঁকা হেসে উপমার কোমর চেপে ধরে শক্ত করে চোখ মুখে রাগ নিয়ে বলল আবারও, দম আটকে মরে গেলেও তোমাকে আমার সাথেই থাকতে হবে উপমা। আমার থেকে ভুলেও পালাতে চাইবে না, জানে মেরে ফেলবো তোমাকে। নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছে কাশফিয়া। ইয়াস একসময় নিজেই ছেড়ে দিল ওকে। পালাতে চালিয়ে নিজের শক্তপোক্ত হাত দিয়ে থাপ্পড় বসালো কাশফিয়ার নরম তুলতুলে গালে। ছলছল চোখে ইয়াসের মুখ পানে তাকালো কাশফিয়া। বুঝলো ইয়াস হয়তো বিরক্ত ওর প্রতি, তাই তো অমানুষের মতো চর বসালো গালে। ইয়াস এভাবে মারতে পারলো তাকে ভেবেই চোখের কোণে পানি জমছে কাশফিয়ার। এই ইয়াসকে পুরোপুরি অচেনা লাগছে ওর। ইয়াস গম্ভীর এটা সে জানে। মাঝে মধ্যে ধমক দিয়ে ওঠে ভুল করলে, কিন্তু এমন আচরণ, এত কঠোর কি ইয়াস কেবল কাশফিয়ার প্রতি? রাগের রুমে জিনিসপত্র সব এক এক করে ভেঙে ফেলেছে ইয়াস। বাড়ির লোকজন সবাই এসে দাঁড়িয়েছে ওদের রুমের দরজার সামনে। কি হয়েছে বুঝতে পারছে না কেউই। তবে কারোর এটা বুঝতে বাকি নেই
কাশপিয়ার সাথেই কোনো ঝামেলা হয়েছে ইয়াসের। সুফিয়া বেগম রুমে ঢুকলেন ইয়াসের। পরিস্থিতি সামলে দিতে নিজের সাথে করে নিয়ে গেলেন কাশফিয়াকে। ইয়াসের রাগ তো ওনার জানা, কখন তার চর থাপ্পড় মেরে বসে মেয়েটাকে। ছেলের রাগ কমলে না হয় নিজেই আবার দিয়ে যাবেন। দিনের আলো কেটে গিয়ে রাত হয়েছে, চারদিকে ঢেকে গেছে অন্ধকারে। বাইরে তুমুল বর্ষণ শুরু হয়েছে। প্রকৃতি আজ অশান্ত হয়ে উঠেছে হুট করেই। কাশফিয়া আর ইয়াসের মানবভেমনের পালা শেষ হয়নি এখনো। আজকেই সব ঠিকঠাক করে এসেছে ইয়াশ। সে ফিরে যাবে নিজের কাজের জায়গায়। পরিচিত দেশটাতে এখানের সবকিছুই বিরক্ত লাগছে ওর। ইয়াশ নিজের রুমেই যাচ্ছিল, মায়ের রুমটার দিকে চোখ যায় তখন। রাত প্রায় 12টার কাছাকাছি। এত রাতে দরজা খোলা দেখে ভাবল কি হয়েছে। ইয়াশ আস্তে আস্তে রুমে ঢুকলেই বিছানায় ওর আমর পাশে শুয়ে থাকা কাশফিয়াকে দেখল। কি যেন হলো ইয়াশের। উপমার ঘুমন্ত মায়াবী মুখশ্রী খুব করে টানছে ওকে। বারবার গোলাপি অধৈর্যরা ঠোঁট ছোঁয়াতে ইচ্ছে করছে নিজের। ইয়াস এগিয়ে গেল কাশফিয়ার কাছে, কোলে তুলে ওকে নিয়ে গেল নিজের রুমে। কাশফিয়াকে বিছানে রেখে ওর পুরো মুখে চুমুকে দিল ইয়াস। মেয়েটাকে আজ খুব করে কাছে পেতে ইচ্ছে করছে ওর। ওকে পুরোপুরি বিলীন করতে ইচ্ছে করছে নিজের মধ্যে। ইয়াস আস্তে আস্তে কানের কাছে গিয়ে ডাকলো কাশফিয়াকে। উপমা। ঘুমের মধ্যে ইয়াসের গলা জড়িয়ে ধরল কাশফিয়া। বলল অস্পষ্ট কণ্ঠে, উম। ইয়াস হাত ছোঁয়ালো কাশফিয়ার ঠোঁটে। বলল, ওকে আবারও। তোমার এই গোলাপ রাঙা ঠোঁটজোড়ার দখল দিতে দিবে আমাকে? কথা বলো না কাশফিয়া। আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল ইয়াসকে। প্রিয়সীর গভীর আলঙ্কিন পাগল করে দিচ্ছে ইয়াসকে। কোনো কিছু না ভেবে সে আঁকড়ে ধরল কাশফিয়ার অধর। তড়িৎ গতিতে চোখ খুলে তাকালো কাশফিয়া, ইয়াসকে ছেড়ে দিল সে। বুকে ধাক্কা দিয়ে সরাতে চাইল নিজের থেকে। বাদ মানল না ইয়াস। আরো গভীর হলো ওর চুম্বন, ওর হাতের স্পর্শ। একসময় কাশফিয়াও কি যেন হলো, ছেড়ে দিল নিজেকে ইয়াসের হাতে। কাশফিয়ার পুরো শরীর জুড়ে রাজত্ব চালাচ্ছে ইয়াস। কখনো গলায়, কখন আবার ঠোঁটে, মুখে ডোবাচ্ছে নিজের। ইয়াসের ঠোঁটের স্পর্শে পাগল হওয়ার অবস্থা কাশফিয়ার। খামচে ধরেছে ইয়াসের মাথার এলোমেলো চুলগুলো। পরনে থাকা শাড়ির আঁচল খসে পড়েছে, কখন খেয়াল নেই সেদিকে। ইয়াসের গায়ের শার্টটাও গড়াগড়ি খাচ্ছে মেঝেতে। দুজনে মিলে হারিয়ে গেছে ভালোবাসার রাজ্যে। চোখ খুলে তাকাতেই পাশে শুয়ে থাকা ইয়াসের ঘুমন্ত মুখশ্রীর নজরে আসলো কাশফিয়ার। পরম যত্নে তাকে আগলে রেখেছে নিজের বাহুডরে। ইয়াসের উস্কো খুস্কো চুল, ফর্সা মুখে খোঁচা খোঁচা দাড়ি ওর সৌন্দর্য যেন বাড়িয়ে তুলেছে আরো। কাশফিয়া হাত ছোয়ালো ওর পুরো মুখে। ইয়াস নড়ে চড়ে উঠতেই চোখ বন্ধ করে নিল কাশফিয়া। কাল রাতের কথা মাথায় আসতেই লজ্জায় লাল হলো ওর পুরো মুখ। কিছুক্ষণ না যেতে মনে পড়ল কাশফিয়ার ইয়াসের ফোনে বলা কথাগুলো। কৌশিকের অ্যাক্সিডেন্টের কারণ সে নিজে। করোনা দেখাতেই কি তবে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে তাকে? সাদে তখন রোহির সাথে ইয়াসকে ওভাবে দেখে রাগ হয়েছিল কাশফিয়ার। সবকিছু ভুলে গেলেও ওই ঘটনা কি করে ভুলবে? ইয়াস ভালোবাসেনি কাশফিয়াকে। তার মঞ্জুরিত রুহি আছে। নিজের গায়ের দিকে তাকাতেই পরনে থাকা ইয়াসের শার্টটা চোখে পড়ল ওর। রাগ হলো নিজের ওপরে। কি করে বসেছে এসব? কাশফিয়া উঠে বসলো হুট করেই। ইয়াসের থেকে নিজেকে ছাড়িয়ে বিছানা থেকে নামতে যাবে, তখনই ওর হাতের কবজিতে টান পড়ল। ইয়াস একটানে কাশফিয়াকে নিয়ে এলো নিজের বুকে। শক্ত করে জড়িয়ে ধরল আগের মতো করে। বলল গম্ভীর কণ্ঠে, পালাতে চাইছো আমার থেকে? নিজেকে ইয়াসের থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল কাশফিয়া, না, সারা জীবনের মতো ছেড়ে যেতে চাইছি আপনাকে। কাশফিয়াকে বিছানায় ফেলে ওর দিকে কিছুটা ঝুঁকল ইয়াস। শক্ত হাতে চল চেপে ধরে বলল, কি বললে? আবার বলো, আমি শুনিনি। ইয়াসের চোখগুলো কেমন লাল লাল হয়ে আছে, চেহারায় রাগের আভাস। একটু হলেও তো ইয়াসের রাগের সাথে পরিচিত সে। ভয়ে চুপ করে রইল কাশফিয়া। কথা বলল না আর। ইয়াসের কি যেন হলো, সব ভুলে ঠোঁট ছোয়ালো কাশফিয়ার ঠোঁটে। ওর মাথার এলোমেলো চুলগুলো খামচে ধরল কাশফিয়া। ইয়াসের রাগ হলো আচমকাই। কাশফিয়ার কিছুক্ষণ আগে বলা কথাগুলো বারবার মনে পড়ছে ওর। প্রচণ্ড রাগে ইয়াস চুমোর জায়গায় কামড় বসালো কাশফিয়ার কাপা কাপা পাতলা ঠোঁটে। ঠোঁটের তীব্র জ্বলনি আর ব্যথায় কাশফিয়া নিজের সবটুকু শক্তি দিয়ে ধাক্কা দিল ইয়াসের বুকে। শক্তপোক্ত শরীরের ইয়াসের শক্তির সাথে পেরে উঠল না কাশফিয়া। হার মানল সে। পুরো শরীর জুড়ে ইয়াসের ঠোঁটের ছোঁয়ায় নুয়ে পড়ল লজ্জাবতী পাতার ন্যায়। ঘুম ভাঙতেই আশেপাশে তাকিয়ে দেখল ইয়াস। কাশফিয়া নেই পুরো রুমের কোথাও। ভাবল হয়তো ওয়াশরুমে গেছে। দ্রুত গিয়ে দেখল ওখানে নেই কাশফিয়া। মাথাটা কেমন করছে ইয়াসের।
তখন কি একটু বেশি মিসবিহেভ করে ফেলেছে ওর সাথে? এই হলো ইয়াসের সমস্যা। নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না সে। অতিরিক্ত রাগে ভুলভাল কাজ করে বসে, পরে আবার নিজেই আফসোস করে। শার্টের হাতা গোটাতে গোটাতে সিঁড়ি দিয়ে নিচে নামছে ইয়াস। সুফিয়া বেগম টেবিলে খাবার সাজিয়ে অপেক্ষা করছিলেন ছেলের জন্য। ওকে দেখা মাত্রই জিজ্ঞেস করলেন, বৌমা কোথায় ইয়াস? সকাল থেকে দেখছি না মেয়েটাকে। কপালে ভাঁজ পড়ল ইয়াসের। কাশফিয়া কি তবে বাড়িতে নেই? ছেলের উত্তর না পেয়ে আবারও বললেন সুফিয়া বেগম, কি হলো? বলছিস না যে? কি এত ভাবছিস? কিছু না আম্মু, আমি যাচ্ছি। যাচ্ছি মানে? কোথায় যাচ্ছ তুমি? কথা বলো না ইয়াস। চুপচাপ চলে গেল বাড়ি থেকে। আনোয়ার সাহেব এসে দাঁড়িয়েছেন স্ত্রীর পাশে। ছেলের যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি। ভাবলেন মনে মনে, নিজেদের ভুলেই কি ছেলেটা আজ এত দূরে সরে গেল ওনাদের থেকে? আফসোস হয়, আনোয়ার সাহেবের ইয়াস তো এতটা গম্ভীর, কঠোর ছিল না কোনো কালেই। পড়াশোনার জন্য ছেলেকে বাহিরে পাঠানোর কি তবে কাল হলো ওনাদের জন্য? কাশফিয়ার কাজে অতিষ্ঠ ইয়াস না বলে বাড়ি থেকে চলে গিয়েছিল কিছুক্ষণ আগেই। ইয়াস আবার খুঁজে নিয়ে এসেছে ওকে। কাশফিয়াকে খুঁজে না পেয়ে গাড়িটা নিয়ে বের হয়েছিল তখন। বারবার আশেপাশে তাকিয়ে খুঁজছিল তার উপমাকে। চোখে মুখে চিন্তার ছাপ ইয়াসের। যে কেউ দেখলেই বলে দেবে ভালো নেই সে। একটা খোলামেলা জায়গায় এনে গাড়িটা দাঁড় করিয়েছে ইয়াস। দেখলো লোকজন সব জড়ো হয়েছে এক জায়গাতে। মনে হলো অ্যাক্সিডেন্ট হয়েছে। ওসব নিয়ে মাথা না ঘামিয়ে কাশফিয়াকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল ইয়াস। কয়েকজনকে ওর ছবি দেখালো, কিন্তু কেউই দেখেনি কাশফিয়াকে। মাথাটা ঘুরছে ইয়াসের। অন্ধকার লাগছে চারিপাশ। কোথায় খুঁজবে সে তার উপমাকে? কয়েকটা লোক হেঁটে যাচ্ছে আর বলছে, মেয়েটার বয়স খুব কম, 17 কি 18 হবে। এই বয়সে এমন মর্মান্তিক দুর্ঘটনার পৃথিবীর মায়া ত্যাগ করতে হলো মেয়েটাকে। আহারে জীবন। অন্য লোকটাও ওনার কথার উত্তরে এমন কিছুই বলল। কিছু মুহূর্তের জন্য মাথাটা কেমন করছিল ইয়াসের। দম বন্ধ লাগছিল ওর। চিন্তিত হয়ে সামনে গিয়ে দাঁড়ালো লোক দুটোর। জিজ্ঞেস করলো ওনাদের, মেয়ে মেয়েটা দেখতে কেমন? লোক দুটো একজন অন্যজনের মুখ চাওয়াচাওয়ি করে উত্তর দিল, ইয়াসের কথার। মুখটা পুরো তেতলে গেছে বাবা। চেহারা কেমন কিছুই বোঝা যাচ্ছে না। তবে মেয়েটার পরনে নীল রঙের শাড়ি। সাজসজ্জায় মনে হলো সে বিবাহিত। কয়েক পা পিছিয়ে গেল ইয়াস। খামচে ধরল নিজের মাথার চুল। এই ঠান্ডার মধ্যেও ঘেমে নিয়ে একাকার অবস্থা ওর। লোক দুটো বুঝল না কিছুই। জিজ্ঞেস করলো কি হয়েছে। কাউকে উত্তর না দিয়ে ইয়াস ছুটে চলো অ্যাক্সিডেন্ট হওয়া জায়গাতে। লোকজন ঠেলেই ভেতরে ঢুকলো সে। প্রথমে মনে হলো মেয়েটা তার উপমাই। কথাটা ভেবে আবার নিজে নিজেকেই বকা দিয়ে বলল, না না, এটা হতে পারে না। মেয়েটার হাতের দিকে তাকালে বুঝতে পারল ইয়াস। মেয়েটার গায়ের রং শ্যামলা। উপমা তো ফর্সা। তাছাড়া এটা ইয়াসের উপমা হতেই পারে না। ওর কিছু হলে যে ইয়াস মরে যাবে। ওর বুকের বাপাশে চিনচিন ব্যথার সৃষ্টি হবে। ইয়াস চলে আসলো ওই জায়গাটা ছেড়ে। ভাবলো এবার পুলিশ স্টেশনেই যাবে। আকাশে মেঘ ডাকছে। হয়তো বৃষ্টি আসার জানান দিচ্ছে আকাশ পানে। তাকালো ইয়াস। বুকের বাপাশটায় হাত দিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল, তুমি কোথায় হারিয়ে গেলে উপমা? আমার এখানটায় যে খুব ব্যথা করছে। কি করে সারাবো এই ব্যথা? কি করে কাটাবো তুমি নামক শূন্যতা? চোখ বন্ধ করে শ্বাস ফেলল ইয়াস। পা বাড়বে গাড়িতে ওঠার জন্য। তখনই রাস্তার ওপাশে চোখ গেল, তার নীল শাড়ি পরিহিত এক মেয়ে বসে আছে কৃষ্ণচূড়া গাছের নিচে। গাছের ফুলগুলোর দিকে তাকিয়ে মুচকি হাসছে। আর কি যেন ভাবছে। মনটা এবার শান্ত হলো ইয়াসের। কিন্তু তার উপমাকে পেয়ে খুশি হওয়ার বদলে তরতর করে রাগ বাড়ল ওর। কাছে গিয়ে কাশ্মীর হাত ধরে হিড়হিড় করে টেনে নিয়ে গেল গাড়িতে। বাড়িতে এসেও ধমক দিয়েছে বেশ কয়েকটা। সুফিয়া বেগম দেখছিলেন ছেলের বৌমার ঝগড়া। কিছু বলতে গেলেই ইয়াস থামিয়ে দিল ওনাকে। কাশফিয়া তর্ক করছিল ইয়াসের মুখে মুখে। একে তো করেছে, তার উপর এত গলাবাজি। রাগ হলো ইয়াসেরই। আরেকবার কাশফিয়ার গালে চর বসাতে গেলেই ফুপিয়ে কান্না করে উঠল সে। ওর গাল দুটো এমনিতে লাল হয়ে আছে ইয়াসের শক্তপোক্ত পুরুষালী হাতের পরপর কয়েকটা থাপ্পড় খেয়ে। কাশফিয়ার পাকনামোর জন্য দুই গালে চড় পড়েছে বেশ কয়েকটা। লোকটার প্রতি প্রচণ্ড রাগ জমেছে কাশফিয়ার। কিভাবে অমানুষের মতো গায়ে হাত তুলেছে ওর। সারাদিনে একবারও কথা বলেনি ইয়াসের সাথে। আর কখনো কথা বলবে না না বলেই ঠিক করেছে। একবার ফিরে নিয়ে এসেছে তো কি হয়েছে, সে আবার চলে যাবে। এই বাড়িতে ইয়াসার সাথে থাকার থেকে ভালো গলায় দড়ি দিয়ে মরে যাবে। কথাগুলো ভাবছে আর কান্না করছে কাশফিয়া। দরজার ঠক ঠক আওয়াজে ধ্যান ভাঙল ওর।
তাকে দেখলো রুহি দাঁড়িয়ে আছে দরজার সামনে। রুহিকে দেখেই কালকের ঘটনাটা মনে পড়ে গেল আবার। ওকে ভেতরে আসতে না বলে বসে রইল ওভাবে। রুহি বুঝলো কাশফিয়া রেগে আছে কোনো কারণে। নিজের রুমে ঢুকে বসলো ওর পাশে। বলল কাশফিয়াকে, তুমি কি আমার উপর রাগ করেছো কাশফিয়া? চোখের পানি মুছে নিল কাশফিয়া। নিজেকে শান্ত করে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল রুহিকে, না তো, আমি তো রাগ করেছি নিজের ওপর, নিজের ভাগ্যের ওপর। মুচকে এসে বলল রুহি, ইয়াস তোমারই কাশফিয়া। ওর হৃদয়ে যত্ন করে উপমা নামটাই খোদাই করে রেখেছে। কি ভাবছো এগুলো আমার কথা? এগুলো হলো ইয়াসের কথা। ইয়াস তোমাকে ভালোবাসে। বুঝতে পারছো তুমি কতটা ভাগ্যবতী? ভাগ্যের দোষ দিয়ে ভুল করো না মেয়ে। কাশফিয়ার নিশ্চুপ রইল, কেবল তাকিয়ে রইল রহির মুখ পানে। মেয়েটার মুখে হাসি, অথচ ভেতরটা জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছে। সামনের মানুষটা হয়তো জানেও না এটা। কাশফিয়ার চুপ থাকা দেখে আবারও বলল রহি, আমি যাকে খুব করে চাইতাম, তুমি তাকে অবজ্ঞা করে দূরে ঠেলে দিও না কাশফিয়া। তুমি তো ভাগ্যবতী, ইয়াসের উপমা তুমি। নিজের মনকে কিছুটা শান্ত করে কাশফিয়া প্রশ্ন করল রহিকে, আগে চাইতে, এখন চাও না বুঝি? ছলছল চোখ জোড়া নিয়ে রোহি তাকিয়ে আছে কাশফিয়ার মুখ পানে। কান্না আটকে রাখতে ব্যর্থ হচ্ছে সে। নিজের দুর্বলতা প্রকাশ করতে চায় না কাশফিয়ার সামনে। তাই উঠে চলে গেল দ্রুত। সময়টা সন্ধ্যা। বাহিরের আবহাওয়া তেমন ভালো না। কিছুক্ষণ পরপরই আকাশে মেঘ ডেকে বৃষ্টি শুরু হচ্ছে। বৃষ্টির পানিতে ভিজে বাড়ি ফিরেছে ইয়াস। কাশফিয়া বসে আছে বিছানায়। ইয়াসের অবস্থা দেখে টাওয়ালটা বের করে দিল ওকে। ইয়াস টাওয়াল না নিয়ে চোখ রাঙিয়ে তাকালো কাশফিয়ার দিকে। মুখ ভেঙচি কেটে কাশফিয়া চলে গেল টাওয়ালটাকে মেঝেতে ছুঁড়ে ফেলে। ইয়াস রক্তচক্ষু নিয়ে তাকিয়েছে কাশফিয়ার দিকে। আবারও ঝামেলা হতে পারে ভেবে চোখ বন্ধ করে ঘুমানোর ভান করছে কাশফিয়া। হঠাৎই টান পড়ল হাতের কবজিতে। ইয়াস ওকে টেনে তুলে বলল রাগ দেখিয়ে, বেরিয়ে যাও। কাশফিয়াও রেগে মেগে বলল ইয়াসকে, গিয়েছিলাম তো, নিয়ে এসেছেন কেন? আমি নিয়ে আসতে বলেছিলাম আপনাকে। আমার ইচ্ছে হলো তাই নিয়ে এসেছিলাম। এখন ইচ্ছে করছে যাই যেতে বলছি। চলে যাও তুমি। ঠিক আছে, যাচ্ছি। কাশফিয়া চলে যাচ্ছিল রুম থেকে। দরজার বাইরে পা রাখবে তখনই ইয়াস একটানে ওকে নিয়ে এলো নিজের কাছে। রেগে বলল, কার কাছে যাবে? বিপদে বলে আমি ছাড়া কেউ বাঁচাতে আসবে না কিন্তু। মরে গেলেও আমি আর আপনার সাহায্য নেব না। কথাটা বলে এক ঝটকায় ইয়াসের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়েছে কাশফিয়া। বেরিয়ে গেছে রুম থেকে। নিচে নেমে সদর দরজা খুলে বাইরে পা রেখেছিল মাত্রই। কিছু দূর যেতেই প্রকৃতির তাণ্ডব দেখে ভয় পেল সে। শরীরের শাড়িটাও ভিজে গেছে এতক্ষণে। কাশফিয়ার মনে হলো জেদ করে বাড়ি থেকে বেরোনো ঠিক হয়নি ওর। আজকের দিনটা থেকে কালকে না হয় চলে যাবে। আবারও বাড়ি দিকে হাঁটতে শুরু করলে ধাক্কা লাগলো কারো প্রশস্ত বুকের সাথে। প্রথমে ভাবলো ইয়াস তাকে নিতে এসেছে, কিন্তু মুখ তুলে যখন তাকালো, সামনে দাঁড়িয়ে থাকা ঈশানকে দেখতে পেল কাশফিয়া। মনে পড়ে গেল সেদিনের কথা। ভয়ে কয়েক পা পিছু হটল সে। ঈশান বাঁকা হেসে এগিয়ে এলো কাশফিয়ার কাছে। বলল কে, রোজ সোনা পাখি, আমার কাছে আসো, ভালোবাসা দেব তোমাকে। ঈশানের এমন কথায় রাগ হলো কাশফিয়ার। ইচ্ছে হলো চর বসিয়ে দিতে লোকটার গালে। কিন্তু এসব কিছুই করল না। পালিয়ে যেতে চাইল সে। সামনের দিকে তাকিয়ে দৌড়াবে, তখন ঈশান শক্ত করে ধরে নিল ওর হাত। নিজের কাছে নিয়ে গিয়ে অশালীন দৃষ্টিতে তাকালো কাশফিয়ার শরীরের দিকে। নিজেকে কেমন উন্মাদের মতো লাগছে ঈশানের। এই মেয়েটাকে তার চাই, যেভাবে হোক চাই। ইয়াসকে বোঝাবে ওকে মারার শাস্তি কি হতে পারে। এই মেয়েটার জন্যই তো মেরেছিল। আজকে এই মেয়েটাকে নিজের করে ছাড়বে ঈশান। ঈশান ক্রমশই কাছে আসছে কাশফিয়ার। স্পর্শ করতে চাইছে ওকে। কান্না পাচ্ছে মেয়েটার। রাগে ঘেন্নায় চর বসে দিয়েছে ঈশানের গালে। রেগে তাকিয়েছে ঈশান। কাশফিয়ার চুলের মুঠি ধরে বলছে, মেজাজ দেখিয়ে, এত বড় সাহস তোর! ঈশানের গায়ে হাত তুলেছিস? তোর অহংকার আমি ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেব মেয়ে। প্রচণ্ড ব্যথায় চোখ মুখ কুঁচকে বন্ধ করে নিল কাশফিয়া। গলা ফাটিয়ে চিৎকার করে ডাকলো ইয়াসকে। কিন্তু ইয়াস কি শুনল ওর কণ্ঠস্বর? এই বর্ষণের দিনে কিভাবে বা কানে যাবে কাশফিয়ার ডাক? ভয় হচ্ছে কাশফিয়ার। তবে মনে মনে বিশ্বাস আছে ওর যাই হয়ে যাক, ইয়াস বাঁচিয়ে নেবে এসে। কিন্তু ইয়াস কোথায়? সে কি শুনছে না কাশফিয়ার ডাক? কাশফিয়াকে একটা অন্ধকার রুমে নিয়ে ধাক্কা দিয়ে বিছানায় ফেলেছে ঈশান। লাইট অন করতে দেখলো কাশফিয়া ঈশান তার গায়ের ভিজে শার্টের বোতামে হাত চালাতে চালাতে এগিয়ে আসছে ওর দিকে। চোখে ওর লালসা, ঠোঁটের কোণে শয়তানি হাসি। ভেতরটা কেঁপে উঠল কাশফিয়ার। কি হতে যাচ্ছে বুঝতে পেরে মাথাটা ভনভন করে ঘুরতে শুরু করলো।
ভয়ে শুকিয়ে গেল গলা। ইয়াস ব্যতীত অন্য কেউ তাকে ছবি ভাবলেও ঘেন্না লাগছে ওর। মনে মনে ভেবে নিয়েছে কাশফিয়া যাই হয়ে যাক, নিজের সতীত্ব হারাবে না সে। যান বাঁচাতে নিজেকে বেলে দেবে না অন্য কারো হাতে। হাত দিয়ে খুঁজে খুঁজে সেন্টার টেবিলের উপর রাখা ফুলদানিটা হাতে তুলে নিল কাশফিয়া। সজোরে আঘাত করলো ঈশানের মাথায়, কিন্তু তেমন কিছুই হলো না। ঈশানের মাথা থেকে কিছুটা রক্ত বের হলে হাত চেপে ধরল সেখানে। হিংস্র বাঘের ন্যায় ঝাঁপিয়ে পড়ল কাশফিয়ার ওপর। অঘটন ঘটে যাওয়ার আগে কেউ এসে টেনে তুলল ঈশানকে। ভারী কোনো জিনিস দিয়ে পরপর কয়েকটা আঘাত করলো মাথার কাটা স্থানে। গগন কাঁপানো চিৎকার দিয়ে উঠল ঈশান। ঈশানের ভাঙা হাতটা পা দিয়ে চেপে ধরল লোকটা। ঈশান ছটফট করছে, এক হাত মাথায় চেপে ধরে বারবার বলছে ওকে মেরে না ফেলতে। ভয়ার আতঙ্কে কিছুক্ষণ আগে জ্ঞান হারিয়েছে কাশফিয়া। শেষবার নিভৃণব চোখে তাকিয়ে পরিচিত কাউকে দেখতে পেল সে। মানুষটা এসে পরম যত্নে বুকে জড়িয়ে নিয়েছে তাকে, আলতো করে চুমো দিয়েছে ওর কপালে। কাশফিয়াও ইচ্ছে হলো একইভাবে জড়িয়ে ধরবে মানুষটাকে, কিন্তু কথা বলার শক্তিটুকু অবশিষ্ট নেই তার মধ্যে। জড়িয়ে ধরাতে দৌড়। দরজায় কলিং বেল বাজতে দ্রুত উঠে গিয়ে দরজা খুলে দিলেন সোফিয়া বেগম। ইয়াস দাঁড়িয়ে আছে দরজার সামনে। বৃষ্টির পানিতে ভিজে গেছে ওর পুরো শরীর। ইয়াসের কোলে অচেতন কাশফিয়াকে দেখে বুকের ভেতরটা কেঁপে উঠল সোফিয়া বেগমের। মনে মনে আওড়ালেন তিনি, মেয়েটার সাথে খারাপ কিছু হলো না তো? উজ্জ্বল দাঁড়িয়ে আছে ইয়াসের পেছনেই। চোখের ইশারায় বোঝালো শাশুড়িকে খারাপ কিছুই হয়নি ওর সাথে। নিশ্চিত হলেন সুফিয়া বেগম। সিমি, রুহি, আফিয়া সবাই এসে দাঁড়িয়েছে দরজার সামনে। চিন্তিত হয়ে আফিয়া বলেছে ভাইয়াকে কাশফিয়াকে নিয়ে রুমে যেতে। ইয়াস কাশফিয়াকে নিয়ে শোয়ালো বিছানায়। দরজাটা বন্ধ করে কোনো কিছু না ভেবেই চেঞ্জ করে দিল ওর পরনের ভিজে শাড়িটা। বাইরে বৃষ্টির প্রকোপ কমেছে। রাত পেরিয়ে সকাল হয়েছে। কালকের তুলনায় প্রকৃতি আজ অনেকটাই শান্ত। চারদিকে বাতাস বইছে ঠিকই, তবে বৃষ্টি হচ্ছে না। কাশফিয়ার মাথার কাছে বসে আছে ইয়াস। মেয়েটার জ্ঞান ফেরেনি এখনো। ইয়াসও চাইছে জ্ঞান না ফিরুক, সে চলে গেলে না হয় চোখ খুলুক তার উপমা। ইয়াস নিষ্পলক চোখে তাকিয়েছে তার উপমার মায়াবী মুখপানে। এই দু তিন দিনে যা বুঝেছে মেয়েটার প্রচুর রাগ জমে আছে ইয়াসের প্রতি। দূরত্ব না বাড়ালে নিজের জীবনে ইয়াসের গুরুত্ব দেয় যে বুঝবে না এই মেয়ে। অনেক ভেবেচিন্তে তাই এই সিদ্ধান্ত নিয়েছে যে ইয়াস চলে যাবে এখান থেকে। ইয়াস উঠতে নিলেই খেয়াল করলো কাশফিয়ার শাড়ির আঁচল আটকে আছে ওর হাতে থাকা ঘড়ির সাথে। ইয়াস বসলো, আবারও চোখ গেল কাশফিয়ার মুখের দিকে। কাশফিয়ার গোলাপ সম পাতলা ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট অলসে ভিজে চুমোতে ভরিয়ে দিল ওর পুরো মুখ। কি যেন ভেবে হুট করে উঠে দাঁড়ালো ইয়াস। নিজের মাথার চুল খামচে ধরেই চলে গেল সে সেখান থেকে। কাশফিয়ার কাছে থাকলেই বিপদ বারবার ছুঁয়ে দিতে ইচ্ছে করে ওকে। কালো রঙের শার্ট আর কালো প্যান্ট পরেছে ইয়াস। হাতে একটা স্মার্ট ওয়াচ আর মাথার এলোমেলো চুলগুলো হাত দিয়ে পেছনে ঠেলে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। পিছনে উজ্জ্বল আসে, হাতে ব্যাগপত্র নিয়ে। ড্রয়িং রুমে উপস্থিত সবাই কেবল তাকিয়ে দেখছেন সবটা। কাউকে কিছু না বলে ইয়াস যাচ্ছে কোথাও বুঝতে পারছে না কেউই। বাড়ির সদর দরজায় পেরিয়ে বাইরে পা রাখবে, তখনই সোফিয়া বেগম ডেকে উঠেছেন ছেলেকে। দৌড়ে ওর কাছে গেলেন সবাই, কিন্তু কথা না বলে দাঁড়িয়ে রইলেন। সকলে ইয়াস বুঝল না কিছুই। ভ্রুকুচকে তাকালো সবার দিকে। তারপর বলল, সমস্যা কি তোমাদের? সুফিয়া বেগম অসহায়ের মতো তাকিয়ে বললেন ছেলেকে, কোথায় যাচ্ছিস বাবা? যেখানে এতদিন ছিলাম সেখানে ফিরে যাচ্ছি আম্মু। আমার জব আছে, জানো নিশ্চয়ই তুমি। বাইরের দেশে চলে যাবে কেবল চাকরির জন্য? দেশে থাক না বাবা, আমাদের এত বড় ব্যবসা, এই বাড়ি গাড়ি সব তো তোর জন্যই। হাসি পেল ইয়াসের। অবাক হলো সে, বাড়ির সবার এত চিন্তা তাকে নিয়ে। আগে কোথায় ছিল এই ভালোবাসা? তাচ্ছিলের স্বরে হেসে বলল ইয়াস, তোমাদের সবার আমার জন্য চিন্তা হয় আম্মু? কবে থেকে সবাই ভাবতে শুরু করলে আমার ভালো মন্দ নিয়ে? দীর্ঘশ্বাস ছাড়লেন আনোয়ার সাহেব। ছলছল চোখে তাকিয়ে রইলেন ছেলের দিকে। সোফিয়া বেগমেরও একই অবস্থা। ঈশানকে আপন করতে গিয়ে নিজের পেটের ছেলেকে দূরে সরিয়ে দিয়েছেন তিনি। আজ যে আফসোস হচ্ছে বড়ই। কেন পড়াশোনার জন্য বাইরে পাঠালেন ছেলেকে? আফিয়া ভাইয়ের হাত ধরে কত কি বলে আটকানোর চেষ্টা করছে ওকে। বাড়াবাড়ি দেখে উজ্জ্বল ধমক দিয়ে বলে উঠছে আফিয়াকে, ইয়াসের ক্যারিয়ার আছে আফিয়া, এত বড় জব ছেড়ে এখানে পড়ে থাকলে হবে? চুপ করো, তুমি আমার ভাইটার মাথা খেয়েছো। নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল উজ্জ্বল। শেষমেশ এই কথা শুনতে হলো তাকে। বোনের কথায় রাগ হলো ইয়াসের।
সেও ধমক দিয়ে বলল আফিয়াকে, চুপ কর তো আপু। খাওয়ারে তো জিনিস থাকতে দুলাভাই আমার মাথা খেতে যাবে কোন দুঃখে। চুপ করে গেল আফিয়া। পাশে দাঁড়িয়ে থাকা সিমির মাথায় হাত বুলিয়ে দিয়ে ওকে সুন্দর মতো পড়াশোনা করতে বলে চলে গেল ইয়াস বাড়ি থেকে বেরিয়ে। কান্না শুরু করে দিলেন সুফিয়া বেগম। এত কিছু করেও ছেলের মনের ভুল ধারণা ভাঙাতে পারলেন না তিনি। আবার কবে ফিরবে ওনার ছেলে? কবে বা মা বাবার পরিবারের প্রতি অভিমান শেষ হবে তার? ইয়াসের জিনিসপত্র সব গাড়িতে তুলে দিয়েছে উজ্জ্বল। এয়ারপোর্ট পর্যন্ত সে যাবে ইয়াসের সাথেই। গাড়িতে উঠে বসেছে ইয়াস। ড্রাইভারের পাশে সিটটাতে বসেছে সে আর পেছনে উজ্জ্বল। সামনে মিররের দিকে খেয়াল করলো ইয়াস। পেছনে দাঁড়িয়ে আছে রোহি। ইয়াসের মনে হলো রোহি কিছু বলতে চায় ওকে। উজ্জ্বলকে বসতে বলে নামলো গাড়ি থেকে। এগিয়ে গিয়ে সামনে দাঁড়ালো রোহির সামনে। ইয়াস কিছু বলবে, তার আগেই বলল রোহি, শেষবারের মতো একটা জিনিস চাইবো ইয়াস, দিবে আমাকে? বনিতা না করে বলল ইয়াস, কি চাই? ইয়াসের দিকে কিছুটা এগিয়ে গেল রোহি। ইয়াস দাঁড়িয়ে আছে তার আগের অবস্থানেই। রোহি নিজেকে স্বাভাবিক করে বলল ইয়াসকে, তোমার ভালোবাসা চাই ইয়াস, একটু ভালোবাসা দিবে আমাকে? তুমি অন্যের জেনেও আমি প্রতিনিয়ত অন্যায় করছি তোমাকে ভালোবেসে। তুমিও সামিল হও না আমার অন্যায়ে, একটু ভালোবাসো না আমাকে। তুমি নামক শূন্যতা যে আমাকে প্রতিনিয়ত গ্রাস করছে, আমি বেঁচে থেকেও মরে যাচ্ছি। বুঝতে পারছো না তুমি? কেন একটু ভালোবাসো না আমায় ইয়াস? অন্য সময় ইয়াস চুপ থাকলেও এবার রাগ হচ্ছে ওর। রোহিত জানে ইয়াস কেমন। ওর মন জুড়ে কেবল উপমায় আছে। কেন বাচ্চামি করছে রোহি? ইয়াস রেগে কিছু বলতে নিলে হু হু করে হেসে উঠল রোহি। হাসতে হাসতে কিছুটা পিছিয়ে গিয়ে বলল ইয়াসকে, তুমি কি ভাবলে ইয়াস আমি এগুলো বলতে এসেছি তোমায়? না না, রোহি তোমাকে ভুলে গেছে। তার মনে জন্ম নেয় তোমার প্রতি সব ভালোবাসার মৃত্যু ঘটেছে। খুশি হয়েছে তুমি? কথা নেই ইয়াসের মুখে। কি বা বলবে ইয়াস? এটাই যে চরম সত্যি, যে যাকে চায় সে কখনোই তাকে পায় না। তার প্রতি ভালোবাসা জন্মে না। এই যে ইয়াসি নিজের সবটুকু দিয়ে ভালোবাসে উপমাকে, সে তো বোঝে না ইয়াসের ভালোবাসার গভীরতা। রোহিকে বরাবর মতোই বলল ইয়াস, অপাত্রের ভালোবাসা দান করবে কেন রোহি? তুমি বরং তাকে ভালোবেসো, যে তোমাকে তোমার মতো করেই ভালোবাসবে, চাইবে, আগলে রাখবে নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত। মুচকে হাসল রোহি। মাথা নাড়িয়ে কেবল সায় জানালো ইয়াসের কথায়। ইয়াসও হাসল ওর হাসির উত্তরে। চলে গেল ইয়াস। রোহি তাকিয়ে রইল ওর যাওয়ার পানে। রোহির এই মন ভোলানো হাসির পেছনে যে চাপা কষ্ট লুকিয়ে, তা কি বুঝল ইয়াস? হয়তো না। সামনের মানুষটা জানল না মেয়েটার ভেতর পড়ছে তার বিরহে। জ্ঞান ফিরেছে কাশফিয়ার। আশেপাশে তাকিয়ে বুঝল রুমটা ইয়াসের। বাড়ির সবাই ঘিরে রেখেছেন ওকে। কাশফিয়া তবে ভুল দেখেনি, মানুষটা ইয়াসি ছিল। বিপদে বলে ওই মানুষটা ছাড়া কি বা সাহায্য করবে ওকে? কাশফিয়া খুঁজল ইয়াসকে, কিন্তু সবাই থাকলেও ইয়াস নেই সেখানে। উজ্জ্বল দাঁড়িয়ে আছে দরজার সামনে। ইয়াসের সাথে যাওয়ার কথা থাকলেও ইয়াস ওকে বাড়ি ফিরে দিয়েছে কোনো একটা কাজে। উজ্জ্বল ওকে বিদায় জানিয়ে চলে এসেছে নিজের দায়িত্ব পালন করতে। উঠে বসলো কাশফিয়া। সোফিয়া বেগম দ্রুত গিয়ে বসলেন বৌমার পাশে। আফিয়া গরম স্যুপ এনে এসেছে ওর জন্য। মুখে তুলে দেখেনি কাশফিয়া। পুরো রুম চোখ বুলিয়ে দরজার দিকে তাকিয়ে রইল সে। হয়তো আশা করছে ইয়াস আসবে। কাশফিয়া ওর কথা অমান্য করেছিল বলে বড়সড় ধমক দিবে ওকে। কিন্তু আসছে না ইয়াস। ইয়াস কোথায়? একবারও আসলো না কেন তার উপমাকে দেখতে? ইয়াস কি তবে রাগ করলো? ভাবনায় ছেদ পড়ল কাশফিয়ার। সুফিয়া বেগম ওর মাথায় হাত বুলিয়ে আদরি গলায় বললেন, কাকে খুঁজছো মা? কাশফিয়া সব লজ্জা, সংকোচ, ভয় এদিকে সরিয়ে দিয়ে বলল, আপনার ছেলে কোথায় আম্মু? দীর্ঘশ্বাস ছাড়লেন সুফিয়া বেগম। ইয়াস তবে কাশফিয়াকেও বলে যায়নি কিছু। মায়ের চুপ থাকা দেখে বলল আফিয়াও, ও চলে গেছে কাশফিয়া। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল কাশফিয়ার। ইয়াস চলে গেছে মানে? কোথায় চলে গেছে তাকে ছেড়ে? দ্রুত বিছানা থেকে উঠল কাশফিয়া। ওর ভয়ের তো মুখশ্রীর দিকে তাকিয়ে আছেন সবাই। কথাটা যে ও মানতে পারেনি, বুঝতে বাকি নেই কারোর। কাশফিয়া বলল, আফিয়ার সামনে দাঁড়িয়ে, চলে গেছেন মানে? কোথায় গেছেন আপু? আমাকে বলো, কোথায় গিয়েছেন উনি? আমিও যাব ওনার কাছে। চোখজোড়ায় পানি জমল আফিয়ার। কষ্ট হলো কাশফিয়ার অবস্থা দেখে। সোফিয়া বেগম এসে দাঁড়িয়েছেন বৌমার পাশে। শান্ত হতে বললেন কাশফিয়াকে। কিন্তু কাশফিয়া যে শান্ত হতে পারছে না। ওর পাগল মনটা বারবার খুঁজে চলেছে ইয়াসকে। উজ্জ্বলের গম্ভীর কণ্ঠ কানে আসলো সবার। কাশফিয়াকে উদ্দেশ্য করে বলল সে, ইয়াস চলে গেছে কাশফিয়া, ওর কাজের জায়গাতে ফিরে গেছে।
যাওয়ার আগে আমাকে বারবার বলে গেছে তোমার কলেজের কাছের হোস্টেলটাতে তোমাকে রেখে আসতে। ইয়াস নিয়ম করে টাকা পাঠাবে প্রতি মাসে। তোমাকে মন দিয়ে পড়াশোনা করতে বলেছে। দপ করে বিছানায় বসে পড়ল কাশফিয়া। চোখ বেয়ে পানি পড়ছে ওর। ইয়াস ওর মনটা দখল করে বলেছে মন দিয়ে পড়াশোনা করতে। যেমন ইয়াস আছো, সে মন অন্য কিছুতে বসাবে কি করে? কাশফিয়া তো নিজের ভুল বুঝেছে। ইয়াসের থেকে দূরে সরে গিয়ে বুঝেছে ইয়াস ব্যতীত ওর আপন কেউ নেই। তাহলে ইয়াস কেন বুঝলো না? কাশফিয়া কষ্টভাবে ও চলে গেলে কেন ছেড়ে চলে গেল ওকে? সবাই বোঝাচ্ছে কাশফিয়াকে, শান্ত হতে বলছে ওকে। কিন্তু ছোট্ট মনটা যে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে ওর। যেদিকে তাকাচ্ছে ইয়াসকে এসে দেখছে। কে যেন ভেবে চোখের পানি মুছে নিল কাশফিয়া। সিঁড়ি বেয়ে নিচে নেমে বেরোলো বাড়ি থেকে। চারিদিকে খুঁজলো ইয়াসকে। না পেয়ে আশাহত হয়ে বসে পড়ল খোলা রাস্তাতেই। আকাশে মেঘ ডাকছে তখন। প্রকৃতি জানান দিচ্ছে বৃষ্টি হবে এখনই। ভাবতে না ভাবতেই শুরু হলো তুমুল বর্ষণ। বৃষ্টির পানি ভিজিয়ে দিল কাশফিয়ার পুরো শরীর। ঝড় তুফান ভর পায় কাশফিয়া। কিন্তু আজ কি হলো ওর? অষ্টাদশের মঞ্জুরে যে তোলপাড় চলছে, তার কাছে তো ঝড়ের তাণ্ডব কিছুই না। কাশফিয়া যে শেষ হয়ে যাচ্ছে ভিতরে ভিতরে। ইয়াসকে সে পাবে কোথায়? কষ্ট পেলে কে বা সান্ত্বনা দিবে তাকে? ভয়ে গলা শুকিয়ে আসলে কার বুকে ঠাঁই পাবে সে? ভুল করে কার ধমকে চুপ করে যাবে? আজ নিজেকে অসহায় লাগছে কাশফিয়ার। সবাই কেন সরে চলে যায় ওকে? মা বাবা, ভাই, এখন ইয়াস। লম্বা একটা জার্নির পর লন্ডনের মাটিতে পা রাখলো ইয়াস। চারিদিকে তাকিয়ে যখন সামনে তাকালো, দেখলো কিছু পরিচিত মুখ। এনায়া ছুটে এসে ইয়াসের কাছে। একগাল হেসে প্রশ্ন করলো ইয়াসকে, তা প্রফেসর সাহেব, কেমন হলো বাংলাদেশ ভ্রমণ? বাংলাদেশের কথা উঠতে ইয়াসের মাথায় আসলো উপমা নামটা। একদিন তো পেরিয়ে গেছে। উপমা নিশ্চয়ই জেনে সে ইয়াস চলে এসেছে তাকে ছেড়ে। সে কি কষ্ট পেয়েছে ইয়াসের চলে আসায়? সে কি অনুভব করতে পারছে ইয়াসের শূন্যতা? হয়তো না। ইয়াসের অভিমানের যে অভিমান হয়েছে, তার মনে যে ইয়াসের প্রতি ভালোবাসা কম, ঘৃণাই বেশি। যতটুকু ভালোবাসা ছিল তাও কি চাপা পড়ল ঘৃণার নিচে? দীর্ঘশ্বাস ছাড়ল ইয়াস। এনায়ের প্রশ্নের উত্তর না দিয়ে ঠাট্টার স্বরে বলল ওকে, ওসব কথা পরে। তোর প্রেম কেমন চলছে বল? মুচকি হাসল ইনায়া। হয়তো লজ্জা পেল ইয়াসের কথায়। কথা কাটালো অন্য কিছু বলে। ইয়াস বুঝলো ইনায়া লজ্জা পেয়েছে ওর কথায়। হাসলো মনে মনে। কয়েক পা এগোতেই এক 20 থেকে 21 বছর বয়সী মেয়ে এসে দাঁড়িয়েছে ইয়াসের সামনে। পরনে সাদা কালো টপস আর গলায় ঝোলানো কালো স্কার্ফ। ঠোঁটের কোণে হাসি লেগে আছে মেয়েটার। একটা ফুলের তোড়া ইয়াসের দিকে বাড়ি দিয়ে হাসি মাখা মুখ করে বলল সে, ওয়েলকাম স্যার। ইয়াসও হাসলো মেয়েটার হাসির উত্তরে। ফুলের তোড়াটা নিয়ে ধন্যবাদ জানালো মেয়েটাকে। ভালো মন্দ জিজ্ঞেস করে ওদের নিয়ে আসা গাড়িটাতে উঠে বসলো সে। আপাতত তাকে বাসায় যেতে হবে। লম্বা একটা শাওয়ার নিয়ে ঘুম দিতে হবে। নইলে যে মাথা ঠিক হবে না ইয়াসের। চলবে। গল্প আমার উপমা তুমি, দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্ব পড়ার আমন্ত্রণ হলো সবাইকে। ধন্যবাদ।